আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট ভাইয়া এবং আপুরা, আপনাদের সবাইকে আজকের একটি প্রিমিয়াম টেস্ট পেপার সলভিং ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমাদের বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের যে টেস্টে আসা যে প্রশ্নটা আছে সেটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সলভ করে দিব। হ্যাঁ, সো এই যে দেখো আমাদের এই যে বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের ঢাকার এটার যে ইংলিশ সেকেন্ড পেপার যে প্রশ্নটা আছে সেটার 1 নং থেকে একদম 1 নং থেকে শুরু করে একদম 9 নং পর্যন্ত যা আছে একদম A to Z শেষ করে দিব ইনশাআল্লাহ। সো তোমরা একটু বোরিং হবে না, আমি আই থিঙ্ক বিশ্বাস রাখো ভাইয়ের উপরে যে ভাইয়া একদম সব প্রত্যেকটা টপিক তোমাকে ওয়াটার করে দিবে। তোমার কাছে একটা সেকেন্ডের জন্য বোরিং হবে না। তুমি আজকের আমার এই ক্লাসটা দেখো, একদম ইংলিশ সেকেন্ড পেপারের প্রেমে পড়ে যাবে তুমি ইনশাআল্লাহ। সো দেখো একদম এই ক্লাসটা শুরুতে তোমাকে বলতে চাই, আমার যে ছোট ভাইয়াটা আছে, আমার ছোট আপুটাকে আছে, তার নামটা কি আমি জানতে চাই যে কে আমার ক্লাসটা করে। সো একটু কাইন্ডলি তোমার নামটা বলবা যে ভাইয়া আমার নামটা এটা বা আমার নাম ওইটা, এটা নামটা লিখবা। পাশাপাশি তুমি কোন স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিবা সেই স্কুলের নামটাও তুমি লিখবা। তাহলে ভাই দুইটা কাজ, এক হচ্ছে আমার ভাইয়া বা আপুটার নামটা লেখো এবং পাশাপাশি তুমি কোন স্কুল থেকে বোর্ড পরীক্ষা দিবা সেই স্কুলের নামটা লেখো। তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভাইয়া আপুটা সেই স্কুল থেকে সে বোর্ড পরীক্ষা দিবে। তোমার জন্য একটা দোয়া থাকবে আমার ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। সো আর কথা ইন্ট্রোতে আর বেশি বাড়াবো না, চলো শুরু করা যাক। দেখো 1 নং এ আসে তোমরা জানো গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। তো এটা দিয়ে আমরা প্রথমে শুরু করি এবং 2 নং এ আসবে কি আসবে, 2 নং এ আসবে তোমার ম্যাচিং সেন্টেন্স। তো আস্তে আস্তে সবগুলো আমরা সলভ করব। দেখো উইথ ক্লোজের ক্ষেত্রে, গ্যাপ ফিলিং উইথ ক্লোজের ক্ষেত্রে তোমার প্রথম কাজটা থাকবে উপরের বক্সের মাঝে যে ওয়ার্ডগুলো দেয়া আছে এগুলো আগে একবার পড়া। এগুলো পড়ার পরে তুমি পরে প্যাসেজটা পড়বা, যেটার সাথে যে ওয়ার্ডটা মিলে ওটা তুমি বসাবা। সো আগে তোমার ওই ওয়ার্ডগুলো মাথায় তোমার সেট করে নিতে হবে। তো দেখো আপন, আপন মানে একটা প্রিপোজিশন। টেক মানে তো তোমার নেয়া, হ্যাঁ। তারপর হচ্ছে স্টোমাক মানে হচ্ছে তোমার পাকস্থলী। দ্যাট একটা আর্টিকেল। কিপ মানে হচ্ছে কি রাখা। এরপর দেখো বাই মানে হচ্ছে একটা প্রিপোজিশন। ওয়ান মানে কি একজন, এটা একটা সাবজেক্ট হিসেবে বসতে পারে। এরপর দেখো এ মানে হচ্ছে একটা আর্টিকেল। স্টপ মানে কি থামা। এরপরে অন মানে একটা প্রিপোজিশন। তো এইবার তোমার মাথায় যখন তুমি এটা তুমি সেট করতে পারলা যে এই ওয়ার্ডগুলো এখানে আছে, তো এবার তুমি যখন এটা পড়বা তখন অটোমেটিক তোমার মাথায় সিগন্যাল দিবে যে সানোয়ার এই ওয়ার্ডটা মনে হয় এখানে বসতে পারে। তোমার প্রয়োজন হলে তুমি আবার দেখতে পারো, 2-3 বার দেখলে তোমার অটোমেটিক মাথায় সেট হয়ে যাবে। আপন, টেক, স্টোমাক, দা, কিপ, অন, স্টপ, এ, অন, বাই। বেশ, এবার দেখো আমরা প্রেসেজটা পড়বো। আমি একটু আগে এখানে দেয়া নেই কয়টা বলো, আই থেকে এ থেকে জে পর্যন্ত, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, কয়টা? 10টা, রাইট? ওভার ইটিং মানে হচ্ছে কি অতি ভোজন, মানে বেশি খাওয়া। হ্যাঁ, অতিরিক্ত খাওয়া দাওয়া। মিন্স ড্যাশ টু মাচ ফুড দেন ড্যাশ নিডস। আগে বাংলাটা বুঝো। ওভার ইটিং মানে অতি ভোজন, মিন্স অতিরিক্ত ভোজন বলতে বোঝায় ড্যাশ টু মাচ ফুড মানে বেশি পরিমাণে খাওয়া, দেন ড্যাশ নিডস মানে একজনের যতটুকু প্রয়োজন তার চেয়ে অধিক পরিমাণে খাওয়াটাকে আমরা কি বলি? অতিরিক্ত খাওয়া বা হচ্ছে অতি ভোজন বলে থাকি। তোমাদের মাঝে অনেক বন্ধু বান্ধব আছে, অনেক বান্ধবী আছে, তুমি তো মেয়া 1 প্লেট ভাতে খাইতে পারো না, কিন্তু তোমার বন্ধু বা বান্ধবী যারা আছে অনেকেই আছে যারা পেটুক টাইপের। হ্যাঁ, পেটুক বলতে সে দেখবা খায় আর খায়, মানে খাইতেই থাকে, তার খাওয়ার আর কি হয় না, শেষ হয় না। তো তাদের নামগুলো কিন্তু এখানে মেনশন করতে পারছে, ভাই আমার এই বান্ধবীটা বা এই বন্ধুটা প্রচুর খায়। হ্যাঁ, প্রচুর খায়। এই যে দেখো ওভার ইটিং মানে অতি ভোজন, মিন্স ড্যাশ টু মাচ ফুড মানে অতিরিক্ত খাবার খাওয়া, দেন ড্যাশ ওয়ান নিডস একজনের যতটুকু খাবার প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত পরিমাণে খাওয়ার বিষয়টাই হচ্ছে কি অতি ভোজন। তাহলে তুমি আমাকে বলো ওভার ইটিং মিন্স ড্যাশ টু মাচ ফুড, অতিরিক্ত খাবার কি? অতিরিক্ত খাবার খাওয়া। তাহলে বলো অতিরিক্ত খাবার খাওয়া বা অতিরিক্ত খাবার নেওয়া অর্থে আমরা কি নিতে পারি? টেক নিতে পারি। হ্যাঁ, টেক টু মাচ ফুড অতিরিক্ত খাবার নেয়া। তাহলে বলো প্রথমে আমি কি নিতে পারি? এখানে টেক নিতে পারি। আর টেকটাকে এখানে বসাইতে পারবা? একটু চিন্তা করো, বসাইতে পারবা? পারবা না, কারণ তোমাকে শেখানো হয়েছে এই যে দেখো ওভার রিডিং থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে একটা ক্লজ। ভাইয়া কি একটা ক্লজ? আর আমরা জানি একটা ক্লজের মাঝে একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, রাইট? আর তোমাকে আমি শিখাইছিলাম কোন এক ক্লাসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাসে যে ফাইনাইট ভার্বের চেহারা কয়টা? 3টা। একটা হচ্ছে বি1, একটা হচ্ছে বি2, আর একটা হচ্ছে বি1 এর সাথে কি এস কিংবা ইএস। আর নন ফাইনাইট ভার্বের চেহারা কোনটা বলো তো? নন ফাইনাইট ভার্ব কোনগুলা? একটা হচ্ছে তোমার কি 2 প্লাস বি1, আর একটা হচ্ছে তোমার কি বি1 প্লাস আইএনজি, আর একটা হচ্ছে তোমার ভার্বের বি3।
ক্লিয়ার? ফাইনাইট ভার্বের চেহারা তিনটা, একটা হচ্ছে তোমার V1 V2 V1 এর সাথে SVS, আর নন ফাইনাইটের আরো তিনটা, একটা হচ্ছে 2 + V1 ভার্ব প্লাস ING, আর ভার্বের V3। এখন তুমি জানো যে একটা সিঙ্গেল ক্লজের মাঝে একটা সাবজেক্ট বসে এবং একটাই ফাইনাইট ভার্ব বসে। তাহলে এই যে অপারেটিং মানে হচ্ছে সাবজেক্ট, আর মিন্স, এই দেখো মিন্স এস যুক্ত আছে, তার মানে এটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। এখন তুমি যে আবার টেক ভার্বটা এখানে বসাইতেছো ভাইয়া, টেক ভার্বটা বসাইতেছো, টেক ভার্বটা কি? টেক মানে কি ভার্বের বি1 ফর্ম না? তাহলে তুমি তো একটা সেন্টেন্সে তুমি যদি এখানে বি1 বসাও, টেক বসাও, তাহলে তো দুইটা ফাইনাইট ভার্ব হয়ে যাইতেছে। তুমি তো একটা সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব বসাইতে পারবে না। তোমার অবশ্যই পরবর্তী ভার্বটাকে নন ফাইনাইট করতে হবে, অর্থাৎ দ্বিতীয় ভার্বটাকে তুমি হয় 2 + V1 বানাবা, না হয় ভার্বের সাথে ING বানাবা, অথবা ভার্বের V3 বানাবা। বুঝাইতে পারছি কিনা? যে একটা সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকে, আর যদি দ্বিতীয় ভার্ব আসে ওইটাকে তোমার নন ফাইনাইট করতে হবে তিনটা উপায়, হয় 2 + V1 বানাবো ওই ভার্বটাকে, হয় ভার্ব প্লাস ING অথবা ভার্ব V3। তাহলে এই যে টেক ভার্বটা আছে, এই টেক ভার্বটা হয় টু টেক হবে, অথবা টেকিং হবে, না কি হবে? টেকেন হবে। এখন দেখবো যদি এখানে দ্বিতীয় ভার্বটা উদ্দেশ্য বোঝায় তখন তুমি দিবা টু টেক, আর যদি প্যাসিভ মোডে থাকে তখন দিবা টেকেন মানে ভার্বের V3। আর যদি তোমার মানে এই দুইটার কোনোটাই না বোঝায় তখন তুমি ভার্ব প্লাস ING করে দিবা। যেহেতু এখানে তোমার উদ্দেশ্য বোঝাচ্ছে না বা প্যাসিভ মোডেও নাই, তাহলে আমাকে অবশ্যই এই টেক ভার্বটাকে নন ফাইনাইট করব কিভাবে? ING যুক্ত করে। কথা বুঝছো কিনা? যে এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব মিন্স হচ্ছে একটা, তার মানে এখানে আবার যদি টেক দিই তাহলে ভার্বটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে, কারণ এক সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব হয় না। তো আমার দ্বিতীয় ভার্বটা অবশ্যই নন ফাইনাইট করতে হবে, আর এখানে নন ফাইনাইট করছে কি দিয়ে? ING যুক্ত করে। যে ওভার ইটিং মিন্স টেকিং টু মাচ ফুড, মানে অতিরিক্ত খাবার নেয়া, দেন ড্যাশ ওয়ান ড্যাশ নিডস, মানে একজনের যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি খাবার খাওয়া। তাহলে একজনের যতটুকু প্রয়োজন, একজন অর্থে আমরা এখানে দিকে তো কি আছে? এই যে টেক শেষ হয়ে গেছে, আবার ওয়ান দিতে হবে এখানে, তাহলে কি হবে? ওয়ান নিডস। ক্লিয়ার? তাহলে দেখো মানে একজনের যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি কি খাবার গ্রহণ করাটা হচ্ছে কি? অতি ভোজন। উই ইট নট টু ওভারলোড আওয়ার ড্যাশ বাট টু মেনটেন ড্যাশ এ সাউন্ড হেলথ। একটাকে আমরা শেষ করি আগে একটা একটা। উই ইট নট, দেখো এটা সেন্টেন্সটা হয়তো ভুল দিছে, হয়তো না, অবশ্যই ভুল দিছে। এখানে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা নেগেটিভ করে কি দেয়া? ডো নট কিংবা ডাজ নট দেয়া, তাই না? এখানে সেন্টেন্সটা এরকম হওয়ার কথা ছিল, টাইপিং মিস্টেক করছে হয়তো, যে উই ডোন্ট ইট, আমরা খাই না, টু ওভারলোড আওয়ার ড্যাশ, আমরা যে খাবার খাই বলতো, আমাদের খাবার উদ্দেশ্যটা কি শুধু আমাদের পাকস্থলী ভরা থাকে, মানে আমরা পেট ভরবো এটার জন্য খাবার খাই, নাকি আমাদের একটা সুস্বাস্থ্যের অধিকারী হইতে চাই, মানে ভালো স্বাস্থ্যের জন্য খাবার খাই? কোনটা? অবশ্যই আমরা খাবার খাই ভালো স্বাস্থ্যের জন্য। সো এই জন্য এটাকে বলতেছে এখানে উই ডোন্ট ইট টু ওভারলোড, আমরা হচ্ছে ওভারলোড করার জন্য খাই না। কি ওভারলোড করার জন্য? আমাদের পাকস্থলীটা ওভারলোড করার জন্য খাই না। তাহলে পাকস্থলী ইংলিশ কি? স্টোমাক। তাহলে সি নাম্বার উত্তর কি হবে? STOMACH। হ্যাঁ, তাহলে এটা রাইট আনসার কি হবে? স্টোমাক। তাহলে উই ডোন্ট ইট টু ওভারলোড আওয়ার স্টোমাক, আমাদের স্টোমাক পাকস্থলীটা ওভারলোড করার জন্য খাই না, বাট টু মেইনটেইন ড্যাশ, মেইনটেইন রক্ষা করার জন্য, বজায় রাখার জন্য, কিসের? ড্যাশ মানে ড্যাশ সাউন্ড হেলথ, একটা সুস্বাস্থ্য, একটা সুস্বাস্থ্য শরীর গঠনের জন্য হচ্ছে বা মেইনটেইন করার জন্য আমরা কি করে দিই? খাবার খেয়ে থাকি। তাহলে একটি সুস্বাস্থ্যের জন্য, তাহলে একটি অর্থে আমরা কোন আর্টিকেল ইউজ করব? এ ইউজ করব। তাহলে কি হবে? এ সাউন্ড হেলথ। ওকে, অর্ডার করতে পারছি ভাইয়া? একটু বলো। তাহলে এই যে আমরা সুস্বাস্থ্যের জন্য খাবার খেয়ে থাকি, হুইচ, যেটা ডিপেন্ডস, এই যে সুস্বাস্থ্যের অধিকারী হওয়াটা এটা নির্ভর করে ড্যাশ দ্য হ্যাবিট টু সাম এক্সটেন্ট। তো এই যে তুমি সুস্বাস্থ্যের অধিকারী হবে এটা মূলত ডিপেন্ড করে তোমার কি? তোমার মানে অভ্যাসের উপর, তুমি কিভাবে তোমার জীবনযাপনটা কি করতেছো, ওই অভ্যাসের উপর তোমার সুস্বাস্থ্যের অধিকারী হওয়াটা ডিপেন্ড করে। তুমি জানো ভাইয়া ডিপেন্ডের সাথে একটা প্রিপজিশন হয়, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ডিপেন্ড যেখানে পাবা এরপরে অলওয়েজ কি হয়? অন হয়। ভাইয়া কি হয়? অন হয়। তোমার একটা প্রিপজিশনের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। ডিপেন্ড অন, নির্ভর করা, ডিপেন্ড অন, নির্ভর করা। তাহলে এই যে সাউন্ড হেলথ, হুইচ, যেটা নির্ভর করে ডিপেন্ডস অন দ্য হ্যাবিট টু সাম এক্সটেন্ট। তাহলে তুমি ই নাম্বারটা ভাইয়া বলো কি দিবা? অন দিবা না? তাহলে এখানে কি আছে? অন আছে, তো এই যে অন দিয়ে দিলাম। এরপর দেখো ওভার ইটিং, অতিভোজন, টেলস ড্যাশ আওয়ার হেলথ, অতিরিক্ত খাওয়া দাওয়া বা অতিভোজন এটা আমাদের স্বাস্থ্যের কি করে? ক্ষতি করে। অতিরিক্ত খাওয়া দাওয়া বা অতিভোজন হচ্ছে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। তাহলে তুমি দেখো ভাইয়া এখানে এই যে টেলস, টেলস মানে হচ্ছে কি? বলা। তুমি বলবো ভাইয়া বলা দে, তো তোমার এখানে অর্থ মিলতেছে না, তো ভাই কি হবে এটা বুঝতেছি না ভাইয়া।
তুমি দেখো ওভার ইটিং মানে কি অতিভোজন। অতিভোজন আমাদের স্বাস্থ্যের জন্য বলে এরকম কোনো কিছু আছে না। তোমাকে আমি আজকে শিখাই টেল মানে হচ্ছে তোমার বলা। ভাইয়া বলো টেল মানে কি বলা। বাট এই টেলের সাথে তুমি যখন আপন যুক্ত করবা, এই টেলের সাথে তুমি যখন আপন যুক্ত করবা তখন এই আপন শব্দের অর্থ হয় তোমার টেল। আপন শব্দের অর্থ হলো তোমার ক্ষতি করা। ভাইয়া বলো কি করা? ক্ষতি করা। শিখছো না একটা নতুন জিনিস? এটা হচ্ছে একটা গ্রুপ বার। টেল এর সাথে আপন যুক্ত হইলে এটার অর্থ হচ্ছে ক্ষতি করা। তাহলে এখানে দেখো ওভার ইটিং টেলস আপন আওয়ার হেলথ। এই যে তুমি অতিরিক্ত খাওয়া দাওয়া করো, তোমার বন্ধু বা বান্ধব এটা বেশি খায়, হ্যাঁ অতি ভোজন করে, এটা কিন্তু শরীরের জন্য কি করে? ক্ষতি করে। তাহলে নিঃসন্দেহে এখানে কি হবে? ওভার ইটিং টেলস আপন আওয়ার হেলথ। অতিরিক্ত ভোজন এটা আমাদের শরীরের ক্ষতি করে। ড্যাশ রেইজিং অ্যাওয়ারনেস অফ দ্য পিপল, মানুষের সচেতনতা, হ্যাঁ অ্যাওয়ারনেস বৃদ্ধি করার মাধ্যমে ড্যাশ হ্যাবিট অফ ওভার ইটিং ক্যান বি ড্যাশ। হ্যাঁ তাহলে বলো ড্যাশ হ্যাবিট অফ ওভার ইটিং, এই যে অতিরিক্ত খাওয়া দাওয়া যেটা আছে, অতি ভোজন যেটা আছে, ক্যান বি ড্যাশ, এটা কি করা যেতে পারে? থামানো যেতে পারে। কি করা যেতে পারে? থামানো যেতে পারে। বলো কিসের মাধ্যমে? আমরা যদি মানুষের সচেতনতা বৃদ্ধি করতে পারি, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অতিরিক্ত খাওয়া দাওয়াটা, এটা অতি ভোজনটা থামানো যেতে পারে। তাহলে তুমি আমাকে বলো ড্যাশ আওয়ার ওভার ইটিং, সরি কোথায় ছিলাম? এই যে দেখো ড্যাশ রেইজিং অ্যাওয়ারনেস অফ দ্য পিপল, মানুষের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে। তাহলে মাধ্যমে অর্থে দ্বারা অর্থে আমরা কি ব্যবহার করি? দেখি তো এখানে কি আছে? এই যে দেখো বাই আছে। তাহলে জি নাম্বারটা বলো, এফ নাম্বারটা কি হবে বলছিলাম? আপন হবে। আর জি নাম্বার কি হবে ভাইয়া বলো? বাই হবে। বাই রেইজিং অ্যাওয়ারনেস অফ দ্য পিপল, মানুষের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ড্যাশ হ্যাবিট অফ ওভার ইটিং, এই যে অতি ভোজনের যে অভ্যাসটা। তাহলে বলো অতি ভোজনের অভ্যাসটা কি? তোমার একটা অভ্যাসকে একদম স্পেসিফিক করে বলতেছে না যে অতি ভোজনের অভ্যাস, এটা কি নির্দিষ্ট করে বলতেছে। আর তুমি জানো নির্দিষ্ট করে বোঝাইলে আমরা কোন আর্টিকেল ইউজ করি? দি ইউজ করি। তাহলে ভাইয়া দি এখানে আছে, কি হবে? দি হবে। এটাও হয়ে গেছে, আপনও দিয়ে দিছি, বাইও দিয়ে দিছি। তাহলে এখানে এইচ নাম্বার কি হবে ভাইয়া বলো? দি হবে। দ্য হ্যাবিট অফ ওভার ইটিং, অতি ভোজনের যে অভ্যাসটা, ক্যান বি ড্যাশ, এটাকে কি করা যেতে পারে? থামানো যেতে পারে। থামানো ইংলিশ কি? থামানো ইংলিশ হচ্ছে স্টপ। তাহলে ভাই এখানে স্টপ দিলাম আমি আই নাম্বারটা, কিন্তু আমি যখন স্টপ দিব, স্টপ দিলে কি হবে? নাকি এটার মধ্যে কোনো চেঞ্জ আনতে হবে? তুমি বলো আমাকে। হ্যাঁ শিওর, এটাকে আমার চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে? কারণ ভাইয়া তুমি জানো যে অতিরিক্ত যে খাওয়ার যে অভ্যাসটা, এটা তো নিজে নিজে থামাতে পারে না। স্টপ মানে কি? থামানো। তো অতিরিক্ত খাওয়া দাওয়ার যে অভ্যাসটা, অতি ভোজনের অভ্যাস তো নিজে নিজে থামাতে পারে না। এটাকে থামানো মানে যেতে পারে বা থামানো যেতে হবে, এরকম বোঝাতে। তাহলে অবশ্যই এটা আমাকে কি করতে হবে? পেসিভ করতে হবে। আর পেসিভের ক্ষেত্রে বলো মেইন ভার্বটা কি হয়? বি3 হয়। তাহলে স্টপটা কি হয়ে যাবে? স্টপ হয়ে যাবে। ওকে, তাহলে কি হবে ভাইয়া? যে বাই রেইজিং অ্যাওয়ারনেস অফ দ্য পিপল, মানুষের সচেতনতা সৃষ্টির মাধ্যমে দ্য হ্যাবিট অফ ওভার ইটিং, অতি ভোজনের যে অভ্যাসটা, ক্যান বি স্টপড, এটা থামানো যেতে পারে। স্টপ কেন করলাম? কারণ ওভার ইটিং তো নিজে নিজে স্টপ করতে পারে না, তাকে স্টপ করা যেতে পারে, মানে পেসিভ মোডে আছে। এই জন্য মেইন ভার্বটা কি করছি? বি3 করছি। এরপর দেখো উইথ এ ভিউ টু ড্যাশ আওয়ার বডি ফিট, এই যে আমাদের বডিটা আছে না, আমাদের শরীরটা যদি আমরা কি করে রাখতে চাই? ফিট রাখতে চাই, উই শুড অ্যাভয়েড হ্যাভিং টু মাচ ফুড, আমাদের অতিরিক্ত খাওয়া দাওয়াটা এটা বাদ দিতে হবে। যতটুকু দরকার ততটুকুই আমার কি করতে হবে? খাইতে হবে। তাহলে উইথ এ ভিউ টু ড্যাশ আওয়ার বডি ফিট, একটাই ওয়ার্ডই বাকি আছে। কোন ওয়ার্ডটা বাকি আছে? কিপ বাকি আছে, মানে আমাদের বডিটা ফিট রাখার জন্য। তো রাখা অর্থে আমি কি ইউজ করব? কিপ ইউজ করব। কিন্তু ভাইয়া কিপটা চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে জানো? কারণ তুমি জানো উইথ এ ভিউ টু হচ্ছে এমন একটা ফ্রেজ, এটার পরে ভার্বটা আইএনজি করতে হয়। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পরে মেইন ভার্বটা আইএনজি হয়ে যায়। তাহলে কিপটা কি হয়ে যাবে? কিপিং হয়ে যাবে। তাহলে ওয়াটার হয়েছে ভাইয়া। এক নং তোমার কাছে কঠিন লাগছে? একদম ইজিলি তোমাকে সমাধান করে দিলাম। এখানে তোমার নেওয়া বোঝাচ্ছে জন্য টেক দিলাম, যেহেতু নন ফাইনাইট করতে হবে এই জন্য আইএনজি করছি। তারপরে তোমার একজন বোঝাচ্ছে এখানে ওয়ান দিলাম। তারপর হচ্ছে ওভারলোড আওয়ার, এটা স্টোমাক ভর্তি করার জন্য স্টোমাক দিলাম। তারপর হচ্ছে তোমার এখানে কি আছে? একটি অর্থে আমি এ দিলাম। এরপর তোমার ডিপেন্ডের সাথে অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, টেলস আপন মানে কি করা? ক্ষতি করা। এরপর বলো কি এই যে মানুষের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে, মাধ্যমে বোঝাচ্ছে, দ্বারা বোঝাচ্ছে, এই জন্য কি দিলাম? বাই দিলাম। এখানে তোমার কি আছে? এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, একটা অপারেটিং অভ্যাসটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, জন্য কি দিলাম? দা দিলাম। এরপর এখানে প্যাসিভ মোডে আছে জন্য স্টপ দিলাম। এরপর এখানে তোমার কি রাখা বোঝাচ্ছে, জন্য কিপ দিলাম। আর উইথ ভিউটির পরে ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়।
ভাইয়া খুব বেশি বুঝাই ফেলতেছি কিনা বলো, এখন কি পরের গুলাকে আরো কম কম শর্টলি ব্যাখ্যা দিব, তোমরা আমাকে বলবা। যদি এইভাবে বেশি বুঝাই তাহলে তো অনেক সময়ের দরকার, বুঝছো? তখন বলবা ভাইয়া এত সময় লাগতেছে কেন। এখন তোমাকে যদি খুঁটিনাটি সবগুলো ব্যাখ্যা না করি তখন তো তুমি বুঝবা না, বুঝছো না? এবার দেখো পরেরটা দেখো, এই যে এটা হচ্ছে তোমার ম্যাচিং সেন্টেন্স। দেখো একদম অর্ডার করে ফেলবো। ম্যাচিং সেন্টেন্সের ক্ষেত্রে আমি তোমাকে বলবো প্রথমে এই যে দেখো তিনটা কলাম থাকবে, এই যে একটা কলাম, এই যে একটা কলাম, এই যে একটা কলাম, তিনটা কলাম আছে না? তুমি তিনটা কলামের সেন্টেন্স গুলা বা পার্ট গুলো তুমি একবার পড়বা, তখন হচ্ছে এটা কি রিলেটেড কলামটা আসছে বা বক্সটা আসছে তোমার মাথার মাঝে একটা ধারণা চলে আসবে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের কি করা, পুরা বক্সের প্রত্যেকটা পার্ট একবার পড়া, অর্থ বুঝে বুঝে পড়া, তখন তুমি ধারণা নিতে পারবা এটা কি সম্পর্কে আসছে। প্রথমে আছে ট্রাভেলিং ইন অ্যানসিয়েন্ট টাইমস। অ্যানসিয়েন্ট মানে হচ্ছে তোমার প্রাচীন। ভাইয়া এটা খাতায় লেখো, অ্যানসিয়েন্ট, হ্যাঁ খাতায় লেখো। আমার পেইড ব্যাচ আছে না মিশন ইংলিশ অ্যাপ্লাস করছে, ওদের প্রত্যেকের আমি বলছি সবাই একটা ভোকাবুলারির জন্য খাতা বানাবা, কারণ আমি যে ওয়ার্ডটাই আমি তোমাকে বলবো এটা খাতায় লিখবা, তোমরাও লেখো। লেখো অ্যানসিয়েন্ট শব্দটা তো তোমার প্রাচীন, হ্যাঁ এনসিয়েন্ট তো কি প্রাচীন, তাহলে ট্রাভেলিং ইন এনসিয়েন্ট টাইমস, প্রাচীন সময়ে যে ভ্রমণ, পিপল মানে মানুষ, দেয়ার সেখানে রুটস এন্ড কমিউনিকেশন সিস্টেম, হ্যাঁ রাস্তা এবং যোগাযোগ ব্যবস্থা, বাট ইয়েট পিপল তা সত্ত্বেও মানুষ। এরপর দেখা যাচ্ছে এখানে ওয়ার মানে ছিল, ওয়াজ মানে ছিল, হ্যাড মানেও ছিল, ফেয়ার্স অফ ওয়াইল্ড, ফেয়ার্স মানে হচ্ছে ভয়, অফ ওয়াইল্ড অ্যানিমেলস, ওয়াইল্ড মানে হচ্ছে কি বন্য, অ্যানিমেলস মানে কি প্রাণী, বন্য প্রাণীর ভয়, রবার্স মানে ডাকাতের ভয়, পাইরেটস, পাইরেটস মানে হচ্ছে জলদস্যু, হ্যাঁ জলের মাঝে অনেক সময় জাহাজ দিয়ে গেলে, পানি দিয়ে গেলে, সমুদ্রের মাঝে দেখো জলদস্যুরা আটকায়, ওটা বলে কি পাইরেটস। এবার দেখো ভেরি ডিফিকাল্ট, অনেক কঠিন, টু ট্রাভেল ওভারকামিং অল অবস্টাকলস, অবস্টাকল তো তোমার হচ্ছে প্রতিবন্ধকতা, বাধা, টু ট্রাভেল ওভারকামিং অল অবস্টাকল সকল বাধা বিপত্তি এগুলো ওভারকাম করে, টু ডিপেন্ড অন টু ডিপেন্ড অন এটা নির্ভর করতে হইতো, অন ফুট পায়ে হেঁটে, বোটস মানে হচ্ছে কি নৌকায়, হর্সেস মানে হচ্ছে ঘোড়া, কার্টস মানে হচ্ছে তোমার গরুর গাড়ি। এরপরে বলতেছে ভেরি ব্যাড, খুবই খারাপ। পুরা বক্সটা পড়ার পরে আমি নিশ্চয়ই বুঝতে পারছি এটা এই প্যাসেজ নিয়ে আসছে, মানে একটা কনটেক্সট নিয়ে আসছে। কোন কনটেক্সটটা, যে অতীতকালে প্রাচীন সময়ে মানুষ যে ভ্রমণ করত তখন ভ্রমণ করার অবস্থাটা কি ছিল। তারা হচ্ছে আসলে কি করতো, তখন তো গাড়ি ঘোড়া ছিল না, তখন তাদেরকে পায়ে হেঁটে তোমার কি করতে হইতো, ভ্রমণ করতে হইতো, তাদেরকে ঘোড়ার গাড়ি করে যেতে হইতো, তাদেরকে অনেক সময় তোমার কি করা হইতো, দেখো তাদেরকে অনেক সময় তোমার গরুর গাড়ি করে যেতে হইতো। আবার অনেক সময় আমরা তারা যখন ভ্রমণ করতো ভ্রমণের মধ্যে মাঝে মাঝে ডাকাতে ধরতো, মাঝে মাঝে তোমার জলদস্যু তাদেরকে আটকে ফেলতো। এই যে আগে যে ভ্রমণ করার বিষয়গুলো, আগে যে তোমার কতটুকু কঠিন ছিল যোগাযোগ ব্যবস্থাটা, এই বিষয়টা নিয়ে হয়েছে এখানে আসছে। এবার তুমি ইজিলি তুমি সেন্টেন্সগুলো মেক করতে পারবা। এই সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে একটা টেকনিক তোমাকে বলি, তুমি আমাকে বলো একটা সেন্টেন্সের ভার্বটা কাকে দেখে বসে, সাবজেক্ট দেখে না? তাহলে কখনো যদি এদিক দিয়ে সাবজেক্টটা তোমার কি হয়, সিঙ্গুলার হয়, সাবজেক্টটা ভাই কি হয়, সিঙ্গুলার হয়, তখন তুমি এই পাশের ভার্বটা নিবা, অবশ্যই ভার্বটাকে নিতে হবে, সিঙ্গুলার ভার্ব নিতে হবে না। আর যদি দেখো এই পাশের সাবজেক্টটা তোমার ভাইয়া সাবজেক্টটা আছে প্লুরাল, ভাই কি আছে প্লুরাল, তাহলে এই পাশের থেকে ভার্বটা অবশ্যই তোমার কি নিতে হবে, প্লুরাল নিতে হবে। তো এইটা তো তোমার নর্মাল সেন্স, এটা তোমার মাথায় থাকতেই হবে। কি বললাম ভাইয়া, যে এই পাশের যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভাইয়া এই পাশের ভার্বটা তোমার সিঙ্গুলার নিতে হবে। আবার এই পাশের সাবজেক্টটা তোমার যদি প্লুরাল হয় তাহলে এই পাশের ভার্বটা তোমার কি নিতে হবে, প্লুরাল নিতে হবে। তুমি সিঙ্গুলার সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব নিতে পারবে না, আবার প্লুরাল সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব তুমি নিতে পারবে না। এটা তোমার মাথায় একদম সেট করে নাও ভাইয়া, একদম অর্ডার করে দেবো। কমেন্টে লেখো যে ভাইয়া বুঝতে পারছি আপনার কথাটা। তো এবার দেখো ট্রাভেলিং ইন অ্যানসিয়েন্ট টাইমস মানে প্রাচীন সময়ে ভ্রমণ, এটা কি বলতো, এটা কি অনেক সহজ ছিল নাকি অনেক কঠিন ছিল? অনেক কঠিন ছিল। তাহলে ট্রাভেলিং ইন অ্যানসিয়েন্ট টাইমস ওয়াজ, এটা ছিল কেমন ছিল, ভেরি ডিফিকাল্ট। তাহলে ভাইয়া এইখান থেকে এসে এদিক দিয়ে এদিকে চলে যেতে হবে। যে ট্রাভেলিং ইন অ্যানসিয়েন্ট টাইম প্রাচীনকালের যে ভ্রমণ যেটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট, এটা অনেক কঠিন ছিল। তখনকার যে রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা, এটা বলো তো মানুষ মানে এটা কি ভালো ছিল নাকি খুবই বাজে ছিল? রাস্তাঘাট বলো, রাস্তাঘাট কি এখন যে পাকা পাকা রাস্তা দেখতেছো তুমি, সকল রাস্তা পাকা, বেশিরভাগ শহরের বা অনেক গ্রাম অঞ্চলেও পাকা রাস্তা থাকে। তো একটা সময় অতীতকাল যখন ছিল তখন কি রাস্তাঘাট ভালো ছিল? না, এত ভালো ছিল না তো, রাস্তাঘাট কাঁচা ছিল, মানুষের যে বন্ধের আইল দিয়ে হাঁটাচলা করতো।
তো এই অবশ্যই রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থা কি ছিল, অনেক বাজে ছিল, এটা তোমাকে দিতে হবে। তাহলে দেখি রুটস, হ্যাঁ তাহলে 1 নম্বরে কি দিবা, এটার সাথে এটা মিলাবা, আর 2 নম্বরে দিবা এভাবে রুটস এন্ড কমিউনিকেশন সিস্টেম। বলো রুটস এন্ড কমিউনিকেশন সিস্টেম। এই যে রুটস এবং কমিউনিকেশন সিস্টেম, এটা কি প্লুরাল না সাবজেক্টটা? সাবজেক্টটা যেহেতু প্লুরাল তাহলে ভার্বটা প্লুরাল দিতে হবে, তাহলে তো ওয়াজ দিতে পারবো না ভাইয়া, এখানে প্লুরাল ভার্ব কি আছে, ওয়ার আছে। তাহলে রুটস এন্ড কমিউনিকেশন সিস্টেম ওয়ার কি ছিল, ওয়ার ভেরি ব্যাড, কি ছিল, খুবই বাজে ছিল। বুঝছো কিনা ভাই? কঠিন লাগতেছে? কঠিন লাগলে আমার বলো ভাই, কঠিন লাগলে আমি পড়াবো না। আমার কাজ হচ্ছে কঠিন জিনিসটা তোমার সামনে সহজে উপস্থাপন করা। তো কি বললাম, রুটস এন্ড কমিউনিকেশন সিস্টেম। এই যে আগেকার সময় রাস্তাঘাট বলো বা যোগাযোগ ব্যবস্থা ছিল, এটা যেহেতু প্লুরাল সাবজেক্ট, তাহলে আমার এখান থেকে প্লুরাল ভার্বটা নিতে হবে। যে আমি বলছি প্লুরাল সাবজেক্ট থাকলে প্লুরাল ভার্ব। তাহলে এই যে রুটস এন্ড কমিউনিকেশন সিস্টেম ওয়ার, এটা ছিল খুবই বাজে, ভেরি ব্যাড। শেষ। এবার দেখো পিপল, মানুষকে, বা এর আগে তুমি এটা সাজায় নিতে পারো আগে, যে দেয়ার, হ্যাঁ দেয়ার ওয়াজ, আগে দেখে নি ফেয়ার্স অফ ওয়াইল্ডস এন্ড অ্যানিমেলস। আচ্ছা দেখো ওই যে রাস্তাঘাট যে ছিল, ওই রাস্তাঘাটগুলা বলো তো কিসে, ওইখানে তোমার কি ছিল, বন্য প্রাণীর ভয় ছিল, ডাকাতের ভয় ছিল, কিংবা জলদস্যুর ভয় ছিল। তুমি যে রাস্তাতে যাবা, তুমি যে জলপথে বা নদী পথে যাবা, তখন কিসের ভয় ছিল, জলদস্যুর ভয় ছিল। তো এই যে পথগুলা, এগুলা তোমার বিভিন্ন বিষয়ের ভয়ে ভরপুর ছিল। তাহলে আমার অবশ্যই কি দিতে হবে, দেয়ার। দেয়ারের সাথে ভাইয়া, দেয়ারের সাথে সিঙ্গুলার ভার্ব হয় আবার প্লুরাল ভার্ব হয়। তো এটা ডিপেন্ড করে পরের যে নাউনটা আছে বা প্রোনাউনটা আছে ওটা সিঙ্গুলার নাকি প্লুরাল। দেখো তো ফেয়ার্স অফ, ফেয়ার্স ভয় ছিল অফ ওয়াইল্ড অ্যানিমেলস, এই যে এটা ফেয়ার, যে এটা কি তোমাকে ফেয়ার সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই প্লুরাল না, তাহলে আমার এখানে কিনতে হবে ওয়ার নিতে হবে। তাহলে কি হবে, দেয়ার ওয়ার, সেখানে ছিল, কি ছিল, ওয়ার ফেয়ার্স, ভয় ছিল, কিসের ভয়, অফ ওয়াইল্ড অ্যানিমেলস, রোভার্স এন্ড পাইরেটস। ওকে, আচ্ছা তাহলে এটা হচ্ছে 3 নাম্বার। বা 4 নাম্বার কি, 4 নাম্বার হচ্ছে যে পিপল, মানুষকে, মানুষ had to travel overcoming to depend, দেখো পিপল had to depend on food, হ্যাঁ তারপর হচ্ছে তোমার কি বোটস, হর্স এন্ড কার্টস। তখন আসলে তোমার এখনকার মতো বিমান ছিল না, বা এখনকার মতো এরকম দ্রুতগামী যানবাহন ছিল না। তখন মানুষকে যোগাযোগের জন্য কি ব্যবহার করতে হইতো, পায়ে হেঁটে, তাকে পায়ে হাঁটার উপর নির্ভর করতে হইতো, নৌকার উপর নির্ভর করতে হইতো, কিংবা হচ্ছে ঘোড়া কিংবা গরুর গাড়ির উপরে নির্ভর করতে হইতো। বুঝছো? তাহলে কি হবে, যে পিপল হ্যাড টু, মানুষকে কি করতে হইতো, করতে হইতো, ডিপেন্ড, নির্ভর করতে হইতো পায়ে হাঁটার উপর, এগুলোর উপর। তাহলে পিপল এটা নিলাম, পিপল হ্যাড, হ্যাঁ এটা নিবা, আবার এই হ্যাডের সাথে কি নিবা, এই যে এটা নিবা। ওকে, এরপর আর একটাই বাকি আছে, কোনটা বাকি আছে, এই যে বাট, হ্যাঁ এটা তো তোমার 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে এটা, বাট ইয়েট পিপল, এই এত সমস্যা থাকা সত্ত্বেও মানুষকে পিপল হ্যাড টু, আবার হ্যাড টু দিতে হবে, হ্যাড টু ট্রাভেল, মানুষকে ভ্রমণ করতে হইতো, ওভারকামিং অল অবস্টাকলস, এই যে এত ধরনের বাধা বিপত্তি, প্রতিবন্ধকতা, এগুলাকে উপেক্ষা করে, ওভারকাম করে মানুষকে ভ্রমণ করতে হইতো। তাহলে কি হবে, বাট ইয়েট পিপল, পিপল হ্যাড, হ্যাঁ এরপরে কিন্তু হবে টু ট্রাভেল ওভারকামিং অল দা অবস্টাকলস। আমি আবারও রিপিট করতেছি বিষয়টা, দেখো যে ট্রাভেলিং ইন এনসিয়েন্ট টাইমস, হ্যাঁ প্রাচীন সময়ে যে ভ্রমণের যে বিষয়টা, এটা ছিল কি খুবই কঠিন। তাহলে ট্রাভেলিং ইন এনসিয়েন্ট টাইমস ওয়াজ ভেরি ডিফিকাল্ট, খুবই কঠিন ছিল। তখনকার রাস্তাঘাট বলো বা যোগাযোগ ব্যবস্থা বলো, এগুলো খুবই বাজে ছিল ভাই, কি ছিল, খুবই বাজে ছিল। তাহলে দেখি আমরা এখানে যে রুটস এন্ড কমিউনিকেশন সিস্টেম ওয়ার ভেরি ব্যাড, খুবই বাজে ছিল। তখনকার রাস্তাঘাট, তারপর হচ্ছে তোমার বলো বন্য প্রাণী, তারপর হচ্ছে ডাকাত আছে, জলদস্যু আছে, এগুলাই কি ছিল, মানে একটা ভয় ছিল মানুষের মনের মধ্যে, কি ছিল, এই জলদস্যু, ডাকাত কিংবা হচ্ছে তোমার বন্য প্রাণীর একটা ভয় ছিল। তাহলে কি হবে, দেয়ার ওয়ার ফেয়ার্স অফ ওয়াইল্ড অ্যানিমেলস, রোভার্স এন্ড পাইরেটস। তো এইগুলা মানে থাকা সত্ত্বেও এটা না হবে। এরপরে হবে কি, মানুষকে কি করতে হইতো, মানুষকে হাঁটতে হইতো, মানুষকে নির্ভর করতে হইতো কিভাবে, পায়ে হাঁটার উপরে, কিংবা হচ্ছে নৌকার উপরে, কিংবা হচ্ছে তোমার গরুর গাড়ির উপরে। তাহলে কি হবে, যে পিপল হ্যাড টু, হ্যাঁ হ্যাড টু ডিপেন্ড অন ফুড, বুটস, হর্স এন্ড কার্টস। এরপর হচ্ছে এই যে এত এত তোমার প্রতিবন্ধকতা, এগুলা থাকা সত্ত্বেও মানুষকে তোমার হচ্ছে এগুলো উপেক্ষা করে মানুষকে ভ্রমণ করতে হইতো। কারণ ভ্রমণ না করলে কেমনি কি, তুমি যদি বাইরে থেকে নাই বের হতে, তুমি কোথাও যাইতে পারবা? তো এইগুলো উপেক্ষা করে মানুষকে যাইতে হইতো। তাহলে বাট ইয়েট পিপল হ্যাড টু ট্রাভেল ওভারকামিং অল অবস্টাকলস। ওকে, একদম অর্ডার হয়েছে কিনা একটু ভাইয়াকে জানাও। এইবার আমরা হচ্ছে
রাইট ফর্মস অফ ভার্বটা দেখবো। হ্যাঁ, রাইট ফর্মস অফ ভার্বটা দেখবো, এরপরে যে বাকিগুলো আস্তে আস্তে আমরা শেষ করব। ওকে, একটু আমি এটা মুছে নিই। এবার হচ্ছে আমরা 3 নং এ আসা যে রাইট ফর্মস অফ ভার্বটা আছে, এটা তোমাদেরকে পুরাই ওয়াটার করে দিব ভাইয়া। দেখো প্রথমে রাইট ফর্মস অফ ভার্ব করার ক্ষেত্রে উপরে যে বক্সটা দেয়া আছে না, এখানে ভার্বগুলো তোমাকে দেখতে হবে। আমরা দেখি কি কি ভার্ব দেয়া আছে। মেক মানে তৈরি করা, সাকসিড সফল হওয়া, মুভ মানে সরা, ওয়াইট অপেক্ষা করা, বি মানে হওয়া, মেক মানে তৈরি করা, ফলো অনুসরণ করা, স্টপ থামা, নেগলেক্ট অবহেলা করা, বি মানে হচ্ছে তোমার হওয়া। বুঝছো? এবার আমরা এই প্যাসেজটা পড়বো, পড়ার পরে যেখানে যে ওয়ার্ডটা তোমার অর্থের সাথে যায় ওইটা বসাবো, পাশাপাশি ওই ওয়ার্ডটাকে গ্রামাটিক্যালি কারেক্ট করব। ওকে, আচ্ছা তাহলে দেখো, টাইম, টাইম মানে হচ্ছে সময়। টাইম ড্যাশ ভেরি প্রিসাস, এই প্রিসাস শব্দটা তোমার মূল্যবান, সময় হয় খুবই মূল্যবান। বলো হওয়া অর্থে আমরা কি নিতে পারি? বি নিতে পারি। আবার তুমি জানো এই বি বলতে কয়টা জিনিস বলো তো? বির ভিতরে কয়টা জিনিস লুকায় আছে? 3টা জিনিস। একটা হচ্ছে এম, 3টা না 5টা। এম ইজ আর, তারপর হচ্ছে কি ওয়াজ, এন্ড দেন হচ্ছে কি ওয়ার। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ওয়ার। হ্যাঁ, তাহলে বি বলতে কয়টা জিনিস ভাইয়া? 5টা। এম ইজ আর, ওয়াজ ওয়ার। তুমি জানো এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট টেন্সে আর ওয়াজ ওয়ার হচ্ছে কি পাস্ট টেন্সে। তো সময় হয় খুবই মূল্যবান, এটা যেহেতু প্রেজেন্ট টেন্সের কাহিনী, এই জন্য কি হবে? এম ইজ আর, এই 3টাতে একটা হবে। আর টাইম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এর সাথে কি হবে? ইজ হবে। তাহলে ভাইয়া রাইট আনসার কি হবে? ইজ। হ্যাঁ, টাইম ইজ ভেরি প্রেসাস, সময় হচ্ছে খুবই মূল্যবান। টাইম ড্যাশ ফর এনিবডি, সময় কারো জন্য অপেক্ষা করে না, তোমার জন্য অপেক্ষা করে না, আমার জন্য না, কারো জন্যই না। তো সময় কারো জন্য অপেক্ষা করে না। তাহলে অপেক্ষা ভার্বটা কি আছে এখানে? ওয়েট। তাহলে আমি ওয়েট ভার্বটা ধরো আমি নিলাম, ধরো ওয়েট ভার্বটা নিলাম, কিন্তু ওয়েটটাকে আমি এখানে ওয়েটে রাখতে পারবো না, কারণ আমাকে দেখতে হবে এখানে গ্রামাটিক্যালি চেঞ্জ করতে হয় কিনা। আমি যদি বলি টাইম ওয়াইটস ফর এনিবডি, সময় কারোর জন্য অপেক্ষা করে, তাহলে সেন্টেন্সটা হবে নাকি সময় কারোর জন্য অপেক্ষা করে না? তার মানে করে না মানে কি? নেগেটিভ করতে হবে। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটে নেগেটিভ করলে আমরা ডো নট কিংবা ডাজ নট দিতে হয়। ডো নট কিংবা ডাজ নট, যেহেতু টাইম আছে থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য অবশ্যই দিতে হবে ডাজ নট। ভাইয়া কি দিতে হবে? ডাজ নট। তাহলে টাইম ডাজ নট, ডাজ নট কি করে না? অপেক্ষা করে না। তাহলে টাইম ডাজ নট ওয়াইট। ওকে, টাইম ডাজ নট ওয়াইট ফর এনিবডি, সময় কারোর জন্য অপেক্ষা করে না। নো সুপ্রিমেসি, কোন শক্তি ড্যাশ ইট, এটাকে থামাইতে পারে না। এই যে পৃথিবীতে কত শক্তি আছে না, কোন শক্তি এই সময়টাকে থামাতে পারে না। তাহলে থামানো ইংলিশ কি? থামানো ইংলিশ কি? স্টপ। তাহলে এখানে কি বলতো, শুধুই থামানো নাকি থামাতে পারে না? বলতো কোন শক্তি থামাতে পারে না, মানে কি একটা মডাল ভার্ব ইউজ করতে হবে। বলতো পারা অর্থে, পারা বা পারে না এরকম অর্থে আমরা কোন মডালটা ব্যবহার করি? ক্যান ইউজ করি। তাহলে আমি কি দিব? নো সুপ্রিমেসি, কোন শক্তি ক্যান পারে না, কি করতে পারে না? স্টপ, থামাইতে পারে না ইট। এই যে সময়, সময় যে দেখো একটা সময় কিন্তু তার নিয়ম অনুযায়ী চলতেই আছে। ঘড়ির কাঁটা কখনো কি বন্ধ হয় না? ঘড়ির কাঁটা অলওয়েজ চলতেই থাকে, সময় সামনের দিকে অগ্রসর হইতেই থাকে। সো এটা কারোর জন্য অপেক্ষাও করে না, আর পৃথিবীর কোনো শক্তি এটাকে থামাইতে পারে না। তাহলে নো সুপ্রিমেসি, কোন শক্তি ক্যান স্টপ ইট, এটাকে থামাতে পারে না। এরপরে দেখো ইট ড্যাশ ফরওয়ার্ড এন্ড ফরওয়ার্ড, কি বলছে? ইট ড্যাশ ফরওয়ার্ড এন্ড ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানে হচ্ছে তোমার অগ্রসর হওয়া, সামনের দিকে অগ্রসর হওয়া। ইট ড্যাশ ফরওয়ার্ড এন্ড ফরওয়ার্ড, এটা সামনের দিকে কি হতে থাকে? অগ্রসর হয়, এটা সময়টা সামনের দিকে অগ্রসর হয়। তাহলে আমি কি জানি বলতো? মুভ ফরওয়ার্ড মানে সামনের দিকে অগ্রসর হওয়া। তাহলে আমি এখানে কি নিতে পারি? মুভ নিতে পারি। ভাইয়া কি নিতে পারি? ডি নাম্বারটা মুভ নিতে পারি। কিন্তু এটা দেখবো এখন গ্রামাটিক্যালি চেঞ্জ করতে হয় কিনা। তুমি জানো প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্টটা যদি ভাইয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন এটার সাথে এস কিংবা ইএস যুক্ত করতে হয়। যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য মুভের সাথে আমার এস যুক্ত করতে হবে। ইট মুভস ফরওয়ার্ড এন্ড ফরওয়ার্ড, এই যে সময়টা এটা সামনের দিকে অগ্রসর হইতেই থাকে, হইতেই থাকে। বুঝতে পারছো ভাইয়া? আমার আপুটা বুঝতে পারছো? বলো। এরপর দেখো ইট ইজ নট ওয়াইজ, এটা হচ্ছে তোমার কি? জ্ঞানীদের কাজ না। টু ড্যাশ টাইম, সময়কে কি করা? অবহেলা করা, উপেক্ষা করা। তুমি যদি সময়কে অবহেলা করো ভাইয়া, সময় তোমাকে অবহেলা করবে এবং সময় তার একদিন প্রতিদান দিবে। সো আমাদের মানে এটা কি না, এটা জ্ঞানীদের কাজ না, কি করা? সময়কে অবহেলা করা। তাহলে অবহেলা করা উঠতে আমরা কোন ভার্বটা নিতে পারি এখানে? এই যে নেগলেক্ট, আমি কি নিব এখানে? নেগলেক্ট। বলো তো এই নেগলেক্ট কে কোনো চেঞ্জ করতে হবে কিনা?
করতে হবে না। কেন না? কারণ তুমি জানো ভাইয়া, তোমাকে শিখাইছে, যেই স্যারের কাছে তুমি পড়ো রাইট ফর্মস অফ ভার্ব, তোমাকে ভাইয়া তোমার স্যারে শিখাইছে যে টুর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে, বি ওয়ান ফর্ম বসে, এটাকে আমরা ইনফিনিটিভ ডাকি। তাহলে টুর পরে তুমি তো নেগলেক্ট আর কোনো কিছু দরকার নাই, নেগলেক্ট সে নিজেই কোন ফর্মে আছে, বেস ফর্ম বা বি ওয়ান ফর্ম, এই জন্য নেগলেক্ট এখানে নেগলেক্টই থাকবে, বুঝছো? তাহলে ইট ইজ নট ওয়াইজ টু নেগলেক্ট টাইম, এটা হচ্ছে জ্ঞানীদের কাজ না সময়কে অবহেলা করা, সময়কে উপেক্ষা করা। ওয়াটার হইছে ভাইয়া। এবার দেখো দোজ হু ড্যাশ দ্য বেস্ট অফ টাইম, বেস্ট ইউজ অফ টাইম, যারা হচ্ছে সময়কে সঠিক কাজে লাগায়, সঠিক ব্যবহার করে, ড্যাশ ইউ টু ড্যাশ, তারাই হচ্ছে কি করতে পারে, তারাই সফলতা অর্জন করতে পারে, তারাই সাকসেস হইতে পারে। তাহলে তুমি আমাকে বলো দোজ হু ড্যাশ দ্য বেস্ট ইউজ অফ টাইম, তারা যারা হচ্ছে সময়ের সর্বোত্তম ব্যবহার করে। তাহলে ব্যবহার করা, করা অর্থে আমরা কি নিব, মেক, হ্যাঁ তৈরি করা, তাহলে মেক নিব। বলো তো ভাইয়া মেকটাকে চেঞ্জ করতে হবে কিনা? তুমি জানো এখানে মানে কিসের ব্যবহার আসছে, রিলেটিভ প্রোনাউনের ব্যবহার আসছে, কিভাবে বুঝছো? এই যে ভাইয়া দেখো, ও আমি জানি ভাইয়া, আমার বেসিক ক্লাস দেয়া আছে কিন্তু রাইট ফর্মস অফ ভার্বের উপরে, ওই ক্লাসগুলো দেখে আসো, তাহলে তুমি বুঝতে পারবা। তুমি জানো হো, হুইচ, তারপর একটা কি আছে, দ্যাট আছে ভাইয়া, কোনটা আছে, দ্যাট। এই যে হো বলো, হুইচ বলো, দ্যাট বলো, এই তিনটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এগুলার পরে যে ভার্বটা বসে সেটা অলওয়েজ এর আগের, হ্যাঁ এর আগে একটা কি থাকে, নাউন কিংবা কি থাকে, প্রোনাউন থাকে, কি থাকে, প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনগুলোর পরে যে ভার্বটা বসে এটা অলওয়েজ ডিপেন্ড করে তার আগের নাউনটার উপরে। এই নাউনটা সিঙ্গুলার হলে ভার্বটা কি হয়, সিঙ্গুলার, আর এই নাউনটা প্লুরাল হলে ভার্বটা কি হয়, প্লুরাল। তাহলে এই যে হোটা আছে বলো, হোর আগে দোজ, দোজ মানে কি, যারা, দোজ মানে কি, যারা, তাহলে দোজ মানে কি, প্লুরাল বোঝাচ্ছে, তাহলে ভার্বটাও কিন্তু হবে প্লুরাল দিতে হবে, এই জন্য মেকটা কি আছে, মেকই আছে। আর যদি এখানে কি থাকতো, একজন মানুষ বোঝাইতো, তাহলে আমি অবশ্যই মেকটাকে কি দিতাম, মেক্স বানাইতাম, হ্যাঁ, কারণ ভার্বের সাথে তখন এস বেস যুক্ত করতে হতো। তাহলে দোজ হু মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, যারা সময়ের সর্বোত্তম ব্যবহার করে, ড্যাশ শিওর, তারা হয়, তারা হয়, তারা সফল হয়। তাহলে হওয়া অর্থে আমরা কি নিতে পারি, এই যে আরেকটা বি বাকি আছে, তাহলে বি বলতে আমরা জানি চার পাঁচটা জিনিস, এম ইজ আর, ওয়াজ ওয়্যার, আর প্রেজেন্ট টেন্সে কি, এম ইজ আর, যেহেতু হয়, তারা হয় বর্তমান কালে, তাহলে আমার এম ইজ আর হবে, এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে, এটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। এই যে এখানে তুমি বি ভার্বটা বসাবো, এটা সাবজেক্ট কিন্তু তোমার এই যে দোজ, তাহলে দোজ যেহেতু প্লুরাল, আর প্লুরাল হইলে আমরা জানি কি হয়, আর হয়, তাহলে এখানে কি দিব, জি নাম্বার দিব আর, হ্যাঁ, যে দোজ হু মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, যারা সময়ের সর্বোত্তম ব্যবহার করে, আর শিওর, তারা নিশ্চিতভাবে কি হয়, সফল হয়। সফল হওয়া ইংলিশ কি, সাকসিড। এই যে দেখে এখানে কি আছে, সাকসিড। আমি সাকসিডটাকে চেঞ্জ করব না, কেন করব না, এখানে আবার দেখো টু আসছে, আর টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, বলো ভাইয়া ভার্বের বেস ফর্ম বি ওয়ান ফর্ম বসে, এই জন্য এই সাকসিড ভার্বটাকে আমি কি করব না, কোনো চেঞ্জ করব না। বলো না কেন, আমার ভাইয়াটা বলে না, টুর পরে ভার্বের বি ওয়ান শিখে নাও, তুমি আজীবন কাজে লাগবে, টু প্লাস বি ওয়ান, টু প্লাস বি ওয়ান, এটা ভার্বের বেস ফর্ম হয়। সো এই জন্য those who make the best use of time, যারা সময়ের সর্বোত্তম ব্যবহার করে, আর sure to succeed, তারা নিশ্চিতভাবে কি হয়, সফল হয়। all the great person of the planet, এই গ্রহের, প্ল্যানেট মানে হচ্ছে তোমার কি, গ্রহ, এই গ্রহের মাঝে, পৃথিবীর মাঝে যেই মানুষগুলা, যেই মহৎ মানুষগুলা have dash the best use of time, হ্যাঁ, এই গ্রহ বা পৃথিবীর মধ্যে যত মহৎ মানুষ আছে তারা সবাই সময়ের কি করছে, সর্বোত্তম ব্যবহার করছে। আর তোমার আমার মতো ভন্ডামি করছে না, তুমি তো ভাই ভন্ডামি করো, সময়ের সর্বোত্তম ব্যবহার করো না, তাহলে তুমি কেমনে স্বপ্ন দেখো তুমি এসএসসি পরীক্ষায় এ প্লাস পাবা, পাবা না তো, কারণ তুমি তো সময়ের মূল্য দেও না। তুমি যদি ওই মহৎ ব্যক্তিদের মতো সময়ের মূল্য দেও, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে তার প্রতিদান দিবে, এবং তুমি এইচএসসি পরীক্ষা বলো, এইচএসসি না, তোমার এসএসসি পরীক্ষায় তুমি এ প্লাস পাবে, সবাই বলো মারহাবা, মাশাআল্লাহ বলো। আল্লাহ যাতে কবুল করে নেয়, তোমরা এসএসসি পরীক্ষায় এ প্লাস পাও, আমি চাই, খুব মন থেকে চাই, কারণ হচ্ছে এদেরকে আমি যেই পরিমাণ ইফোর্ট দিতেছি, তো আমার নিজেরই হচ্ছে বলতেছি যে আল্লাহ, যে আমি যেহেতু কষ্ট করতেছি, আমার ছোট ভাই আপুরা তো আরো পরিশ্রম করতে, তারা তো স্টুডেন্ট, আল্লাহ এদেরকে এ প্লাস পাওয়াই দেন আল্লাহ, সবাই বলো আমিন 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 আমিন। তাহলে দেখো those who make the best use of time are sure to succeed, all the great person of the planet have done the best use of time, পৃথিবীর বা এই গ্রহের যত ভালো মানুষ আছে, যত বিখ্যাত মানুষ আছে, তারা সময় সর্বোত্তম ব্যবহার করেছে। তাহলে সর্বোত্তম ব্যবহার করেছে, করা, হ্যাঁ, তৈরি করা ইংলিশ কি, মেক। আবার মেক কিন্তু এখানে দুইটা আছে, সমস্যা নাই, আমরা দুইবার নিতে পারবো। এই যে দেখো মেক দুইটা আছে, আমি আরেকটা মেক নিলাম মেক। এখন বলো, ধরো মেক এখানে একটা নিলাম, মেক ভার্বটা এখানে মেক হবে না, কারণ তুমি জানো ভাইয়া, কি জানো, এই যে দেখো হ্যাভ, আর আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর পরে কি হয়, ভার্বের
ভি3 হয়। তো এই জন্য মেকটা মেক দিব না, মেকের ভি3 ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম দিব। তাহলে মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? মেড। শেষ। ওকে, এরপর দেখো উই শুড ড্যাশ দেম। সো যেই মানুষগুলো হচ্ছে সময়ের সর্বোত্তম ব্যবহার করেছে আমাদের তাদের কি করা উচিত? অনুসরণ করা উচিত। তাহলে উই শুড ড্যাশ দেম, তাদেরকে অনুসরণ করা উচিত। অনুসরণ করা ইংলিশ কি? ফলো। ফলোটাকে চেঞ্জ করতে হবে না, কারণ তুমি জানো ভাইয়া কি যে শুড হচ্ছে একটা মডাল ভার্ব। ভাইয়া বলো, শুড হচ্ছে একটা মডাল ভার্ব, আর মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বা বিয়ন ফর্ম বসে, এই জন্য ফলোটা কি হবে ভাইয়া? ফলোটা ফলোই হবে। ওকে, অর্ডার করতে পারছি? একটু কমেন্টে লেখো যে ভাইয়া 3 নং ওয়াটার ওটাই পুরাই ওয়াটার হয়ে গেছে। এইবার হচ্ছে আমরা 4 নং, বলো 4 নং এ কি আছে? 4 নং এ আছে চেঞ্জিং সেন্টেন্স। ভাইয়া কি আছে? চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স তোমাদের কি জমের মতো লাগে না? সবচেয়ে কঠিন লাগে না? দেখো তো কেমনে ভাইয়া তোমাদেরকে বুঝাই। আমার চেঞ্জিং সেন্টেন্সের উপরে বেস্ট ক্লাস দেওয়া আছে, আমার দেখো মানে করা আছে, হ্যাঁ প্লেলিস্ট করা আছে। তুমি চাইলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কিংবা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ যা আছে, হ্যাঁ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি সবগুলো প্লেলিস্টটাকে দেওয়া আছে, তুমি চাইলে দেখতে পারো। কিন্তু আমার অনেক স্টুডেন্ট, হিউজ স্টুডেন্ট দেখছি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের আমার ক্লাস দেখলে তুমি বুঝতে পারবে যে আসলে মানে ক্লাস কাকে বলে। এবার দেখো যে এখানে কোথায় আছি? রাইট ফর্মস অফ ভার্ব তো শেষ। এবার হচ্ছে আমরা রাইট ফর্মস অফ ভার্ব শেষ, চেঞ্জিং সেন্টেন্স। Napoleon Bonaparte was one of the greatest soldiers in France. Napoleon Bonaparte ছিল ফ্রান্সের একজন সবচেয়ে শক্তিশালী বা হচ্ছে তোমার মহৎ একজন সৈনিক। এটাকে আমাকে বলছি ইন্টারোগেটিভ করার জন্য। ভাই পেইন নাই, তোমাকে যেটা করতে বলবে ওইটা তুমি জাস্ট মাথার মাঝে চেহারাটা বসাবা। ভাই কি করতে বলছে তোমাকে? এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে বলছে। এই সেন্টেন্সটা আছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে। কোন সেন্টেন্সে? অ্যাসার্টিভ। আর তোমাকে বলছে ইন্টারোগেটিভ করার জন্য। তুমি জাস্ট এটা সলভ করতেছো যে এরকম না, তোমার সামনে পরবর্তীতে যত ইন্টারোগেটিভ তোমাকে করতে বলো তুমি নিমেষে করতে পারো, তুমি জাস্ট বুঝো। তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে মনে রাখবা সবার প্রথমে হবে কি? অক্সিলারি ভার্ব, এরপর হবে কি? সাবজেক্ট, এরপর হবে কি ভাইয়া? মেইন ভার্ব, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। এইটা তোমার মাথায় তোমার রাখতেই হবে, এই স্ট্রাকচারটা। ভাইয়া কি বলছে? এই স্ট্রাকচারটা তোমার মাথায় সেট করে নাও। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে অক্সিলারি ভার্বটা সবসময় সেন্টেন্সের শুরুতে থাকবে। শুরুতে বলতে সাবজেক্টের আগে। অক্সিলারি ভার্ব অলওয়েজ সাবজেক্টের আগে থাকে। কোন সেন্টেন্সে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এটা তো কমন বৈশিষ্ট্য ইন্টারোগেটিভ সেন্টেন্সে। কিন্তু চেঞ্জিং সেন্টেন্সে আমি যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব তখন তো অক্সিলারি ভার্বটা শুরুতে আনবই, পাশাপাশি আরেকটা কাজ করব, দেখব ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের মাঝে নট আছে কিনা। যদি নট থাকে তাহলে ভাইয়া নটটা বাদ দিতে হবে। ভাইয়া কি দিতে হবে? নট বাদ দিতে হবে। আর যদি নট না থাকে ভাইয়া কি থাকে? নট না থাকে তখন নট তোমার দিতে হবে। জাস্ট এতটুকু জিনিস মনে রাখতে হবে, পারবা না? কি বলছি? যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুইটা কাজ করি। একটা কাজ হচ্ছে ওই সেন্টেন্সের যে অক্সিলারি ভার্বটা আছে এটা সাবজেক্টের শুরুতে নিয়ে আসবো, মানে সাবজেক্টের আগে নিয়ে আসবো। আরেকটা কাজ করব, দেখবো ওই সেন্টেন্সের মধ্যে নট আছে কিনা। যদি নট থাকে নটটা বাদ দিতে হবে, আর যদি নট না থাকে তখন তোমার অবশ্যই নটটা দিতে হবে। জাস্ট এতটুকু জিনিস মনে রাখবো। তাহলে নেপোলিয়ন বোনাপার্টি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সোলজার ইন ফ্রান্স, এটা হচ্ছে ইন্টারোগেটিভ করতে বলছে। আমার প্রথম কাজ হচ্ছে অক্সিলারি ভার্বটা শুরুতে নেওয়া। অক্সিলারি ভার্ব কোনটা আছে? এই যে ওয়াজ, এটাকে শুরুতে নিয়ে আসি। ধরো এটা করতেছি এখানে, হ্যাঁ প্রথমে ওয়াজ শুরুতে নিয়ে আসলাম। বলো এই সেন্টেন্সের মধ্যে কোথাও কি নট আছে? না। তাহলে নট না থাকলে ভাই বলছি নট দিতে হবে। তাহলে নটটা তুমি চেষ্টা করবা অক্সিলারি ভার্বের সাথে সংক্ষিপ্ত আকারে দেওয়ার জন্য। তাহলে ওয়াজ নট হওয়ার কথা ছিল, কিন্তু ওয়াজ নটের সংক্ষিপ্ত ফর্ম কি? ওয়াজেন্ট। শেষ। এখন বাকি যা আছে সাবজেক্ট থেকে বাকি যা আছে সেম থাকবে, আর কোনো কিছুই পরিবর্তন নাই। তুমি কাজ করে ফেলছো, অক্সিলারি ভার্ব দিয়ে দিছো, এরপর তুমি নট দিয়ে দিছো। এখন তুমি দেখো নেপোলিয়ন বোনাপার্টি এটা আছে, সাবজেক্টটা দিলাম যে নেপোলিয়ন, হ্যাঁ বোনাপার্টি। হ্যাঁ বানান ভুল করলে পরে বলা যাবে বানান ভুল হয়েছে। ওয়াজ তো তুমি শুরুতে নিয়ে আসছো, তাহলে ওয়াজ তো হবে না। এরপরে কি আছে? বাকি যেটা আছে ওয়ান অফ দা গ্রেটেস্ট সোলজার্স। হ্যাঁ শেষে সোলজার্স কি রে ভাই? সোলজার্স ধরো বানান দেখে নিও। সোলজার্স ইন ফ্রান্স, FRANCE ফ্রান্স। ওকে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেবে। তাহলে কি বললাম ভাইয়া? এটাকে অ্যাসার্টিভ থেকে আমাকে ইন্টারোগেটিভ করতে বলছে, কোনো পেইনই নাই। প্রথমে অক্সিলারি ভার্বটা শুরুতে নিয়ে আসলাম, এরপরে যেহেতু এই সেন্টেন্সে কি নাই, কোনো নট নাই, এজন্য কি দিলাম? নট দিলাম। এরপরে সাবজেক্ট থেকে বাকি যা আছে তার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, ব্যাস। এইবার দেখো বি নাম্বার বলো। এই এখানে মনে হয় আরেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিছে, তাহলে আমরা ওইটা করে ফেলি একসাথে। দাঁড়া, ওই যে দেখো যে নাম্বারটা ইন্টারোগেটিভ দিছে, তাহলে বলো যে নাম্বারটা কি হবে? তোমরা বলো আমাকে। এটা যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কি করতে হবে?
প্রথমত অক্সিলারি ভার্বটা শুরুতে আনতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে অক্সিলারি ভার্ব কি আছে? হি উইল বি রিমেম্বারড, এখানে অক্সিলারি ভার্ব উইল, উইলটা শুরুতে আনি। এখন দেখ বই সেন্টেন্সে কোথাও নট আছে কিনা, যদি নট না থাকে আমার নট দিতে হবে। আছে কোথাও নট? নাই, তাহলে তোমার নট দিতে হবে ভাইয়া, নট দিতে হবে। তাহলে নট আমি চেষ্টা করব অক্সিলারি ভার্বের সাথে কোন ফর্মে দেওয়ার জন্য? সংক্ষিপ্ত ফর্মে দেওয়ার জন্য। তাহলে উইল নটের সংক্ষিপ্ত ফর্ম কি? ওন। তাহলে আমার উইল না দেয়া, তুমি জাস্ট উইল নট না দিয়ে কি দিয়ে দেবো? ওন দিয়ে দেবো, তাই না? ওন দিয়ে দিলাম। এইবার তোমার কি করতে হবে? সাবজেক্টটা দিতে হবে। এই যে সাবজেক্ট কি আছে? হি, বাকি অংশ বাকি যা আছে তাই না, কোনো চেঞ্জ করার দরকার নাই। ওন হি বি রিমেম্বারড ফরএভার, হ্যাঁ, ফর এভার, ফর এভার, শেষ হয়ে গেছে। কেমনে করতে হবে? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমাকে বলছে ইন্টারোগেটিভ করার জন্য। প্রথমত অক্সিলারি ভার্বটা আমার সেন্টেন্সের শুরুতে আনতে হবে। অক্সিলারি ভার্বটা উইল শুরুতে নিয়ে আসলাম, এবং যেহেতু নট নাই, নট দিতে হবে। তাহলে হওয়ার কথা ছিল কি? উইল নট, তাই না? এরকম না? কিন্তু উইল নটের সংক্ষিপ্ত ফর্মে দিবা। উইল নটের সংক্ষিপ্ত ফর্ম তুমি তো টেক কোশ্চেন্সে শিখছো, কিন্তু উইল নটের সংক্ষিপ্ত ফর্ম কি? ওন্ট। এরপরে বাকি যা আছে কি আছে? হি আছে, এইজন্য হি দিলাম। এরপরে উইল তো সামনে চলে গেছে, বি আছে, দিলাম বি। রিমেম্বারড ফরএভার, শেষ। ওকে, আচ্ছা দাঁড়াও, আজান দিতেছে, হ্যাঁ, আজানটা শেষ হোক, এরপর যে বাকি ক্লাসটা কন্টিনিউ করি। ভাইয়া এখানে দেখো ই নাম্বার যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকেও তোমাকে বলছে ইন্টারোগেটিভ করার জন্য। তাহলে ভাই দেখো কি করবা, তুমি তো জানো ইন্টারোগেটিভ করলে কি করতে হয়? প্রথমে অক্সিলারি ভার্বটা ওই সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হয়। দিস কারেজ হেল্পড হিম সিকিউর দ্য হাইয়েস্ট পজিশন, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে ভাইয়া কোথাও কি অক্সিলারি ভার্ব আছে? দেখো দিস কারেজ হচ্ছে সাবজেক্ট, হেল্প হচ্ছে ভার্ব V2, এখানে কোথাও অক্সিলারি ভার্ব নাই। তুমি মনে রাখবা কখনো কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে, যদি মেইন ভার্বটা B2 ফর্মে থাকে তখন তুমি অক্সিলারি ভার্ব ডিড নিবা। এটা টেক কোশ্চেন্সে পড়ো না? অক্সিলারি ভার্ব না থাকলে B2 ফর্ম থাকলে কি নেই? ডিড নেই। যেহেতু হেল্পড আছে তাহলে অক্সিলারি ভার্ব কি নিব? ডিড নিব। তাহলে ডিডটা শুরুতে নিয়ে আসি। ধরো এখানে লিখতেছি, হ্যাঁ, এখানে লিখি ডিড নিলাম, ডিড। বলো এই সেন্টেন্সে কোথাও কি নট আছে? না, তাহলে নট দিতে হবে। তাহলে নট অবশ্যই সংক্ষিপ্ত ফর্মে দিব, তাহলে ডিডেন্ট, শেষ। এবার হচ্ছে আমার কি করতে হবে? সাবজেক্ট দিতে হবে, এবং সাবজেক্ট থেকে বাকি যা আছে তা। তাহলে ডিডেন্ট দিস কারেজ, দিস কারেজ, হ্যাঁ, COURAGE, দিস কারেজ, এই যে সাহসটা। এরপর দেখো কি আছে? হেল্পড আছে। তুমি মনে রাখবা ডিড এর পরে যখন মেইন ভার্বটা বসাবে এটা B1 ফর্মে বসাবো, বেস ফর্মে। তাহলে হেল্পড এর B1 ফর্ম হচ্ছে কি? হেল্প। তাহলে ডিডেন্ট দিস কারেজ হেল্প হিম, বাকি অংশ হিম সিকিউর, হ্যাঁ, সিকিউর তো নিশ্চিত করা, সিকিউর দ্য হাইয়েস্ট পজিশন, দ্য হাইয়েস্ট HIGHEST, হ্যাঁ, HIGHEST, হাইয়েস্ট পজিশন। শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। ভাই কেমনে করছি? প্রথমত ভাই তোমাকে বলছো অক্সিলারি ভার্বটা শুরুতে নেওয়ার জন্য, এখানে B2 ফর্মে আছে মেইন ভার্বটার জন্য ডিড নিলাম। এই সেন্টেন্সে কোথাও নট নাই, এই জন্য কি সংক্ষিপ্ত ফর্মে এন্টি দিলাম, ডিডেন্ট। এরপরে সাবজেক্ট দিতে হয়, সাবজেক্ট কি আছে? দিস কারেজ, এই জন্য দিস কারেজ দিলাম। এরপরে যেহেতু ডিড আছে, হ্যাঁ, ডিডের পরে মেইন ভার্বটা B1 হয়ে যায়, এই জন্য হেল্প দিলাম। এরপর বাকি যা আছে তা, হিম সিকিউর দ্য হাইয়েস্ট পজিশন। ক্লিয়ার? তাহলে দেখো তোমার এখন এই টাইপের যে কোনো তোমাকে দেখে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য তুমি কিন্তু পারবা, কারণ তোমাকে ভাইয়া শিখাইছি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে দুইটা কাজ করতে হয়। প্রথমত ওই সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্বটা সাবজেক্টে শুরুতে নিবা, আবার ওই সেন্টেন্সে কোনো নট না থাকলে তুমি একটা নট দিবা, আর নট থাকলে নট বাদ দিবা। ওকে, আচ্ছা এবার দেখো আমরা একটু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দিকে যাই। বি নাম্বারটা দেখো, এটা মুছে নি, হ্যাঁ। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমাদের কাছে কঠিন লাগে ভাইয়া? একদম সহজ, হ্যাঁ। ভাইয়ার কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর একটা প্রিমিয়াম ক্লাস দেওয়া আছে, একটা না অনেকগুলো চ্যালেঞ্জের ক্লাস দেওয়া আছে। তুমি জাস্ট আমার ইউটিউব চ্যানেলে যাবা, যে আমাদের প্লে লিস্টে তুমি ক্লিক করলে তুমি পাওয়া যাবে ওই ক্লাসগুলো। এই যে দেখো, হোয়েন হি ওয়াজ ইয়াং, হ্যাঁ, তো হোয়েন হি ওয়াজ ইয়াং, এই নেপোলিয়ন বোনাপার্টি যখন কি ছিল? যুবক ছিল। হি জয়েন্ড দ্য ফ্রেঞ্চ আর্মি, সে ফ্রান্সের আর্মিতে যোগ দিয়েছিল। এজ এন অর্ডিনারি সোলজার, একটা মানে সাধারণ সৈন্য হিসেবে সে আর্মিতে যোগদান করেছিলেন। এটা কোন সেন্টেন্স আছে ভাইয়া? এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কারণ সেখানে কি আছে? হোয়েন আছে ভাইয়া, কি আছে? হোয়েন। ওকে, তাহলে হোয়েন থাকলে এটা কি সেন্টেন্স হয়? কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স থেকে তোমাকে বলছে সিম্পল সেন্টেন্স করার জন্য। কমপ্লেক্স থেকে তুমি যখন সিম্পল করবা, একটা নরমাল বিষয় তুমি জেনে রাখো, এখানে তোমার যখন ক্লজ মার্কাটা থাকবে, ক্লজ মার্কাটা বাদ দিতে হবে। আর কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট থাকে কয়টা? দুইটা। এই যে দেখো এখানে কি আছে? সাবজেক্ট হি আছে, এখানে আবার হি আছে, তাহলে একটা সাবজেক্ট তোমার বাদ দিতে হবে।
তাই না? সো এই বিষয়গুলো তোমাকে জানতে হবে, কারণ তোমরা জানো সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে। তাহলে আমি এটা কিভাবে করব? যখন সে যুবক ছিল সে আর্মিতে যোগ দিয়েছিল। তো আমি যদি এভাবে করি যে বিনা বাটা না ডিউরিং, তুমি যখন হোয়েন যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করবা তুমি শুরুতে ডিউরিং দিবা, হ্যাঁ, কারণ এখানে সময় বোঝায়। ডিউরিং এখানে হিট আর সাবজেক্ট আছে, হির পসেসিভ করে দিব। হির পসেসিভ কি? হিজ। ডিউরিং হিজ এই ওয়াজটা বাদ দিব, ইয়ং কে নাউন বানাই দিব। ইয়ং এর নাউন কি? ইয়থ। হ্যাঁ, তাহলে কি হয়ে গেল? ডিউরিং হিজ ইয়থ, হ্যাঁ, তার শৈশবকালে, তার যৌবনকালে, হি জয়েন্ট দ্য ফ্রেঞ্চ আর্মি। বাকি যা আছে তা সেম থাকবে। তাহলে কি হবে? হি জয়েন্ট হি জয়েন্ট দা, বাকি যা আছে তা একদম শেষ পর্যন্ত। বুঝছো কেমনে করছি? কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে? একটা ক্লজ মার্কার থাকে, দুইটা সাবজেক্ট থাকে, দুইটা ফাইনাইট ভার্ব থাকে। বাট আমি যখন সিম্পলে নিব তখন একটা ক্লজ রাখতে হয়, মানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব রাখতে হয়, আর বাকি ক্লজ মার্কারও বাদ দিতে হয়, আর একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব ওইটাও বাদ দিতে হয়। তো এই বিষয়গুলো আরো রিলেট করতে পারবা তুমি যদি আমার ওই যে বেসিক ক্লাসগুলোতে আছে ওগুলো যদি করে আসো, তাহলে তুমি আমার কথাগুলো বুঝবা আর কি। তো এই জন্য আমি এখানে হোয়েনটা বাদ দিলাম, হোয়েনের পরিবর্তে ডিউরিং দিলাম, আর এখানে হিটারকে কি বানাই দিলাম? হিজ পসেসিভ বানাই দিলাম, আর ইয়াংটাকে নাউন বানাই দিলাম। তো ডিউরিং হিজ ইয়থ, তার যৌবনকালে, হি জয়েন্ট, পরে বাকি যা আছে তা, হি জয়েন্ট দ্য ফ্রেঞ্চ আর্মি অ্যাজ অ্যান অর্ডিনারি সোলজার। ওকে, এরপরে দেখো সি নাম্বার, হি ফট সেভারাল ওয়ার্স, সে অনেকগুলা প্রতিপক্ষ যুদ্ধে সে সংগ্রাম করেছিল, উইথ নেভারিং কান্ট্রিজ, তার প্রতিবেশী অনেকগুলো দেশের সাথে সে কি করেছিল? যুদ্ধ করেছিল। এন্ড ওন ভিক্টোরি ওভার দেম, সে ওই যে যুদ্ধগুলোর মধ্যে অনেকগুলোর মধ্যে সে জয়লাভ করেছিলেন। তাহলে এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, তোমাকে বলছে সিম্পল করার জন্য। ভাইয়া এই যে দেখো এন্ড আছে, আমরা জানি এন্ড থাকলে কি হয়? কম্পাউন্ড সেন্টেন্স। এবার এই কম্পাউন্ড সেন্টেন্সে তুমি যখন সিম্পল করবা তোমার মাথায় রাখতে হবে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব দিতে হবে, কারণ সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে এখানে আমার যেটা করতে হবে, এই যে হিটা, এই সাবজেক্টটা বাদ দিতে হবে। এই যে দেখো ফট মানে একটা ফাইনাইট ভার্ব, এটাকে আমার নন ফাইনাইট করতে হবে। তাহলে আমি যদি এটা করি কেমনে হবে বলো তো? যে ফাইটিং সেভারাল ওয়ার্স উইথ দ্য নেইবারিং কান্ট্রিজ, প্রতিবেশী দেশের অনেকগুলা যুদ্ধে সে সংগ্রাম করে অনেকগুলাতে সে কি করেছিল? জয়লাভ করেছিল। তাহলে কি হবে? যে ফাইটিং, কয় নাম্বার? সি নাম্বার। যে ফাইটিং, কেন ফাইটিং করলাম? কারণ এই ফট মানে ভার্ব বি টু, ফাইনাইট ভার্ব। আমি যখন এটাকে সিম্পলে নিব এটাকে নন ফাইনাইট করতে হবে, এজন্য ফাইটিং হয়ে গেছে। হ্যাঁ, ফাইটিং সেভারাল ওয়ার্স, হ্যাঁ, ওয়ার্স with the neighboring countries, with the NEIGHBOURING, neighboring countries, প্রতিবেশী অনেকগুলো দেশের সাথে সে সংগ্রাম করছে। এন্ড তো বাদ যাবে, কারণ সিম্পল সেন্টেন্স আর এন্ড থাকে না, এন্ড বাদ যাবে। এখন সাবজেক্টটা দিতে হবে। এই ক্লজে কিন্তু সাবজেক্ট ছিল না, কিন্তু মেইনলি এখানে সাবজেক্ট কি ছিল? হি ছিল। তার মানে তোমার সাবজেক্টটা দিতে হবে। হি ওন ভিক্টোরি, সে কি করেছিল? জয় লাভ করেছিল। ওভার দেম, ওই যুদ্ধগুলোর মধ্যে সে অনেকগুলোর মধ্যে সে কি করেছিল? জয় লাভ করেছিল। দেখো কেমনে করছি ভাইয়া। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা দুইটা ক্লজ আছে, এই যে একটা ক্লজ আবার এই যে একটা ক্লজ। হ্যাঁ, এই দুইটা ক্লজের মাঝে আমার কি করতে হবে? সিম্পল নিলে একটা ক্লজ আমার কি করতে হবে? ফ্রেজ বানাইতে হবে, তাই না? একটা ক্লজ আমার বাদ দিতে হবে। এই জন্য আমি কি করলাম? এই যে হি যে সাবজেক্ট ছিল প্রথম, হিটা বাদ দিলাম। এই ফট যে বি টু আছে, এই ফাইনাইট ভার্বটাকে নন ফাইনাইট করলাম। এটা কি করছি? ভার্ব প্লাস আইএনজি দিয়ে করছি। এরপর আর কোনো কাজ নাই। ফাইটিং সেভারাল ওয়ার্ডস উইথ দ্য নেইবারিং কান্ট্রিজ, এন্ডটা ছিল, ক্লজ মার্কারটা বাদ দিতে হয়, বাদ দিলাম। এরপরে এখানে কিন্তু সাবজেক্ট নাই, কিন্তু তোমার ধরে নিতে হবে এখানে জয় লাভ করেছিল কে? সেই তো, তাই না? হিটা উজ্জ্ব ছিল, কিন্তু হিটা এখানে দিতে হবে যে হি ওন ভিক্টোরি ওভার দেম। বাকি ক্লজে তোমার কোনো কাজ করতে হবে না। সো এই বিষয়গুলো আমি এখানে আর ওই রকম বিস্তারিত বললাম না, এগুলোর উপর আমার একদম প্রিমিয়াম ক্লাস দেওয়া আছে, চ্যালেঞ্জের ক্লাস, ওইগুলো দেখো, তাহলে বিষয়গুলো তোমার আরো পরিষ্কার ধারণা তুমি পাবা। এরপর দেখো ডি নাম্বার, হি ওয়াজ ভেরি কারেজিয়াস, সে অনেক সাহসী ছিল। এটাকে কি করতে বলছে? নেগেটিভ, কোনো পেইন নাই। তুমি দেখো নেগেটিভ করলে তুমি জাস্ট ওই সেন্টেন্সে আমাদের একটা নোট দিবা। নেগেটিভ করতে হলে তো নোট তো দিতে হবে স্বাভাবিক, এবং ওইখানে যে একটা মেইন ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডটার তুমি বিপরীত শব্দ করে দিবা, তাহলে তোমার নেগেটিভ হয়ে যাবে। তাহলে হি ওয়াজ ভেরি কারেজিয়াস, এই যে নেপোলিয়ন বোনাপার্টে তিনি ছিলেন খুবই সাহসী। তাহলে এটা কিভাবে করবা? খুবই সাহসী ছিল। হি ওয়াজ ভেরি পুর বলি কারেজিয়াস, তাহলে হি ওয়াজ, এই যে কারেজিয়াস, তাহলে তোমার নেগেটিভ করলে আমার কি দিতে হবে? একটা নট দিতে হবে। তাহলে হি ওয়াজ নট, আর এই কারেজিয়াস মানে সাহসী। সাহসী বিপরীত শব্দ কি? ভীতু। ভীতুর ইংলিশ হচ্ছে তোমার টিমিড। কি? টিমিড। আর আমরা জানি ভেরি থাকলে নেগেটিভ করার সময় এটল দিতে হয়, মনে রাখবা।
কখনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভেরি থাকলে তুমি যখন নেগেটিভ করবা ওইটার জন্য তুমি এটল দিবা। ভাইয়া কি দিবা? এটল। আমি ভেরির জন্য কি দিলাম? এটল। তাহলে কি হয়ে গেল? হি ওয়াজ নট টিমিড এটল। সে একেবারেই কি ছিল না? ভীতু ছিল না। তার মানে কি ছিল? সে খুবই সাহসী ছিল, রাইট? তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তুমি কিভাবে নেগেটিভ করবা? প্রথমে সাবজেক্ট আছে, সাবজেক্ট অক্সিলারি ভার্বের পরে কি দিবা? একটা নট দিবা। এইজন্য কি দিলাম? নট। আর মেইন ভার্বটা কি করে দিবা? বিপরীত শব্দ। কারেজাসের বিপরীত শব্দ কি? টিমিড। বা আর তুমি কাওয়ার্ড দিতে পারো। কাওয়ার্ড মানে হচ্ছে তোমার কি বিপরীত শব্দ, যেটাই দেও তুমি। এরপরে হচ্ছে বেরি যদি কখনো থাকে, এই বেরির জন্য এক্সট্রা আমার কি দিতে হয়? এটল দিতে হয়। এইজন্য কি দিলাম? এটল দিলাম। ওকে, ওয়াটার হইছে। জাস্ট একটু ভাইয়াকে বলো। এরপরে দেখি বাকি কি আছে। এন্ড দেখো যে এফ নাম্বারটা, এটা তোমাকে কি করতে বলছে? কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে। কোনো পেইন নাই ভাই। দেখো, he grew very powerful and soon became greatest man of the country. এই যে নেপোলিয়ন বোনাপার্টি, he grew very powerful, সে অনেক শক্তিশালী ভাবে বড় হচ্ছিল এবং খুব শীঘ্রই সে কি হয়ে গেল? সে ওই কান্ট্রির একজন গ্রেটেস্ট ব্যক্তিতে পরিণত হইল। নেপোলিয়ন বোনাপার্টি ফ্রান্সের। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা কি সেন্টেন্স? এখানে যেহেতু এন্ড আছে, কম্পাউন্ড সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স থাকলে আমি এটাকে কি করতে বলছে? কমপ্লেক্স করতে বলছে। কম্পাউন্ড থেকে যখন আমি কমপ্লেক্স করব, আমি কিন্তু আমার কি বলে ওই যে আমাদের যে চ্যালেঞ্জের ক্লাসগুলোতে বলছি, কম্পাউন্ড থেকে যখন আমি কমপ্লেক্স করি কিংবা কমপ্লেক্স থেকে যখন আমি কম্পাউন্ড করি, তখন আমরা অন্য কোথাও মানে চেঞ্জ করি না, জাস্ট চেঞ্জ করি কোন জায়গায়? ক্লজ মার্কারটা চেঞ্জ করি। ভাই কোন জায়গায় চেঞ্জ করি? ক্লজ মার্কারটা চেঞ্জ করি। তাহলে এখানে যেহেতু ক্লজ মার্কার কি আছে? এন্ড এর পরিবর্তে একটা কি ক্লজ মার্কার ইউজ করতে হবে? সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার, অর্থাৎ কমপ্লেক্সের একটা ক্লজ মার্কার দিতে হবে। কোনটা দিব? এখন আগে অর্থটা দেখি। হি গ্রিউ ভেরি পাওয়ারফুল, সে হচ্ছে কি অনেক শক্তিশালী হিসেবে বড় হচ্ছিল এবং আস্তে আস্তে সে কি হয়ে গেল? ওই দেশের একটা মহৎ ব্যক্তিতে পরিণত হইলো। তাহলে আমি যদি বলি এইভাবে যে যেহেতু সে শক্তিশালী ভাবে কি হচ্ছিল? জন্মাচ্ছিল বা বড় হচ্ছিল, গ্রো আপ হচ্ছিল, সেহেতু সে পরবর্তীতে তার দেশের খুব শীঘ্রই একটা কি হয়েছিল? একটা গ্রেটেস্ট পার্সনে পরিণত হইলো। তাহলে তুমি বলতে পারো না যে যেহেতু অর্থে আমরা ক্লজ মার্কার কোনটা ইউজ করি? এজ ইউজ করি। কি ইউজ করি? এজ। তাহলে অথবা তুমি সিন্সও দিতে পারো, সিন্স অথবা এজ। তাহলে এফ নাম্বারটা কি হবে ভাইয়া? এজ বা সিন্স তুমি যাই দেও, শুধু কি দিব? এই এন্ড এর পরিবর্তে কি দিলাম? এজ দিলাম। আর কোনো কিছু তোমার করতে হবে না। এজ হি গ্রিউ আপ ভেরি পাওয়ারফুল, এন্ড এর জায়গায় কি দিবা? কমা দিবা। এটা লিখবো, লিখলে তো সময়ের দরকার। এজ হি গ্রিউ ভেরি পাওয়ারফুল, জাস্ট এই এন্ডের জায়গায় কি দিবা? এন তো বাদ যাবে, কারণ কমপ্লেক্স এর তো আর এন থাকবে না। কমা দিলাম, এরপরে বাকি যা আছে তা সোন বিকেম দ্য গ্রেটেস্ট ম্যান অফ দ্য কান্ট্রি। একদম সবটা লিখবা আর কি, লিখে শেষে ফুল স্টপ দিয়ে দিবা। ভাই কেমনে করছে? জাস্ট একটা জায়গায় চেঞ্জ করছে। কোনটা? এখানে কম্পাউন্ডে ছিল একটা কি? কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার। আমি যখন কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে নিব, জাস্ট ওই কোঅর্ডিনেটিং ক্লজ মার্কারের পরিবর্তে একটা সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার দিব। আর যেহেতু অর্থ প্রকাশ করতে আছে, এই জন্য সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার হিসেবে এজ দিয়েছি। তুমি এই এজ এর জায়গায় সিন্সও দিতে পারো, কোনো সমস্যা নাই। এজ হি গ্রিউ আপ ভেরি পাওয়ারফুল, যেহেতু সে কি করতেছিল? আস্তে আস্তে শক্তিশালী হিসেবে জন্মাচ্ছিল, তো শীঘ্রই সে কি হয়ে গেল? ওই দেশের একটা গ্রেটেস্ট পার্সনে পরিণত হইলো। সো জাস্ট আর এন্ডের জায়গায় কি দিলাম? কমা দিলাম, বাস। আর বাকি সবকিছু ঠিক আছে। কিন্তু এরপর দেখো এই যে জি নাম্বারটা, ইন 1804 সালে হি প্রোক্লেম, সে প্রচার করলো হিমসেলফ, তার নিজেকে দ্য এম্পারর, সে সম্রাট হিসেবে সে কি করতে লাগলো? প্রচার করলো। কত সালে? 1804 সালে। এটা কোন সেন্টেন্সে আছে? এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, কারণ একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। এটাকে আমার করতে বলছে কি? কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সে করতে বললে আমার মাথার মধ্যে এটা সেট করাইতে হবে যে আমার সাবজেক্ট দরকার দুইটা ফাইনাইট ভার্ব আর একটা ক্লোজ মার্কার। এতটুকু জিনিস আমার দরকার এটা করতে গেলে। এটা কেমনে করবো বলো কেমনে করব? যেহেতু এখানে টাইম ইন্ডিকেট করতেছে, আর টাইম বুঝাইলে আমি কমপ্লেক্সে হোয়েন ইউজ করব। টাইম বোঝাইলে, সিম্পলে টাইম বোঝাইলে কোনো সাল দেয়া থাকলে তুমি কমপ্লেক্সে একটা হোয়েন ইউজ করবা। তাহলে ইন 1804 সালে সে হচ্ছে এম্পারার হিসেবে নিজেকে দাবি করতে থাকলো বা হচ্ছে প্রচার করতে থাকলো। তাহলে 1804 সালে না বলে তুমি যদি বলো যখন এটা 1804 ছিল তখন সে কি করলো? তা নিজেকে এম্পারার হিসেবে প্রচার করতে লাগলো। তাহলে জি নাম্বার তুমি বলো কি হবে? এই ইন 1894, যেহেতু এটা টাইম ইন্ডিকেট করতেছে, আমি কমপ্লেক্সে নিলে হোয়েন দিব। কি দিব ভাইয়া? হোয়েন। তাহলে কি হবে? হোয়েন ইট ওয়াজ ইন 1804 he proclaimed himself
দ্য এম্পায়ার। হ্যাঁ, এম্পায়ার মানে কি সম্রাট। তাহলে বুঝছো ভাইয়া কেমনে করলাম, যে এখানে হচ্ছে তোমার কি টাইমকে ইন্ডিকেট করতেছে। আমি টাইম বোঝাইলে কমপ্লেক্স নিলে তোমার হোয়েন দিতে হবে, এই জন্য দিলাম কি হোয়েন, এরপর একটা সাবজেক্ট আনলাম কি ইট। ইট ওয়াজ ইন 1804, যখন হচ্ছে এটা 1804 ছিল তখন সে নিজেকে এম্পায়ার হিসেবে প্রচার করলো। ওকে, এবার দেখো এইচ নাম্বার কি আছে, এক্সক্লেমেটরি করতে বলছে, একদম সহজ। এটা কি এক্সক্লেমেটরি করতে বলছে, আর এক্সক্লেমেটরি সেন্টেন্স করি দুইটা উপায়, একটা হচ্ছে হাউ অথবা কি হোয়াট দ্বারা। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমার কি থাকে আর্টিকেল থাকে তখন হোয়াট দিয়ে শুরু করি, আর্টিকেল না থাকলে হাউ দিয়ে শুরু করি। দেখি তো এখানে আর্টিকেল আছে কিনা, ফ্রান্স আন্ডার হিম ওয়াজ ভেরি পাওয়ারফুল, এখানে কোথাও মানে নাই, আর্টিকেল নাই, তাহলে আমার কি দিয়ে শুরু করতে হবে, হাউ দিয়ে শুরু করতে হবে। তাহলে আমি বলো এইচ নাম্বার প্রথমে কি দিব, হাউ। হ্যাঁ, হাওয়ার পরে কি করতে হয়, অ্যাডজেক্টিভ দিতে হয়। বলো ভাইয়া যদি এখানে ভেরি থাকে কিংবা গ্রেট থাকে এগুলা বাদ দিতে হয়। বলো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে যখন আমি এক্সক্লেমেটরি করব তখন ওই অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমার যদি গ্রেট থাকে কিংবা কি থাকে ভেরি থাকে এগুলা বাদ দিতে হয়, এগুলা বয়কার বাদ দিতে হয়। তাহলে এখানে ভেরিটা বাদ যাবে, হাওয়ার পরে কি হবে, পাওয়ারফুল। হাউ পাওয়ারফুল, কতই শক্তিশালী ছিল। এরপরে কি, এরপরে সাবজেক্ট দিতে হবে এবং শেষে ভার্ব দিতে হবে। তাহলে সাবজেক্ট কোনটা এখানে, ফ্রান্স, হাউ পাওয়ারফুল ফ্রান্স। হ্যাঁ, এবার ভার্ব কি আছে, ওয়াজ, আর শেষে অতিরিক্ত অংশ কি আছে, আন্ডার হিম, শেষে হচ্ছে এক্সক্লেমেশন চিহ্ন। বুঝছো কেমনে করছি, যেহেতু এই সেন্টেন্সে কোথাও আর্টিকেল নাই এই জন্য আমার হাউ দিতে হবে, এই জন্য দিলাম কি হাউ। এরপরে ভেরি থাকলে বাদ, পাওয়ারফুল অ্যাডজেক্টিভ দিলাম অ্যাডজেক্টিভ, এরপরে সাবজেক্ট দিতে হয়, সাবজেক্ট এখানে কি ফ্রান্স, এই জন্য ফ্রান্স। এখানে ভার্ব কি, ভার্ব হচ্ছে ওয়াজ, দিলাম ওয়াজ। এরপরে আন্ডার হিম এটা ছিল এক্সটেনশন, এই জন্য কি এক্সটেনশনটা সবার শেষে রেখে দিলাম এবং শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন তোমার দিতে হবে। এরপরে দেখো একটাই বাকি আছে, হি ডাইড ইন 1821, সে 1821 সালে কি করেছিল, মৃত্যুবরণ করেছিল। এটাকে বলছে আমার কম্পাউন্ড করার জন্য, আছে কোন সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে। তো এটাকে আমি আগে জাস্ট একটু চিন্তা করো, কম্পাউন্ড সেন্টেন্স তুমি যদি করো তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে তোমার একটা ক্লজ মার্কার দিতে হবে, এন্ড অর বাট, এই তিনটার থেকে যে কোনো একটা দিতে হবে। এন্ড হচ্ছে সমজাতীয় বোঝাইলে, বিপরীত কোনো কিছু বোঝাইলে তুমি বাট দিবা, অথবা বোঝাইলে কি দাও, অর দেও। এখন দেখো তো কি বোঝাচ্ছে, যে সে 1821 সালে মৃত্যুবরণ করে। তো তুমি বলতে পারো এইভাবে যে এটা ছিল 1821 সাল, এবং সে মৃত্যুবরণ করেছিল। বা এইভাবে দিতে পারো যে সে মৃত্যুবরণ করেছিল এবং এটা ছিল কি 1821 সাল, এভাবে দিতে পারো। তাহলে কি হবে, হি ডাইড, সে মৃত্যুবরণ করেছিল। হ্যাঁ, সে মৃত্যুবরণ করেছিল, তাহলে কি হি ডাইড, এরপর যেহেতু একটা কম্পাউন্ড সেন্টেন্স বানাবো আমি কি দিতে হবে, এন্ড দিতে হবে। হি ডাইড, সে মৃত্যুবরণ করেছিল এবং এটা ছিল কি 1821, ইট ওয়াজ ইন 1821। এটা কম্পাউন্ড হয়ে গেছে কেমনে, কারণ এই যে দেখো একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব, মাঝে একটা কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজ মার্কার আছে এন্ড, আবার সাবজেক্ট আর আবার ফাইনাইট ভার্ব, বাস কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। যে হি ডাইড, তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং এটা ছিল 1821। এই তো শেষ আমাদের চেঞ্জিং সেন্টেন্স। কঠিন লাগছে বলো, তুমি জাস্ট একটু সিম্পলি চিন্তা করবা, এখানে তোমার তিনটা জিনিস আসবে, এসএসসি 26 যারা আছো, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি এগুলো আসতে পারে, অথবা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, আর এটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য আমার প্রিমিয়াম ক্লাস দেওয়া আছে, তারপর যে ট্যাগ কোয়েশ্চেন বলে, তারপর যে অ্যাফার্মেটিভ নেগেটিভের জন্য প্রিমিয়াম ক্লাস দেওয়া আছে, আবার কি আছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি এইগুলোর জন্য প্রিমিয়াম ক্লাস দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। তুমি জাস্ট ওইগুলো দেখো, এরপর হচ্ছে তুমি যখন তুমি টেস্ট পেপার সলভ করো তখন দেখবা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে তুমি আর আটকিবা না। হ্যাঁ, আচ্ছা এইবার দেখো আমাদের ট্যাগ কোয়েশ্চেন্স। ভাইয়া ট্যাগ কোয়েশ্চেন্স তোমরা বলবো যে ভাই ট্যাগ কোয়েশ্চেন্স তো আমরা একদম সহজ, এটা আমরা 5টা থেকে 5টাই পড়বো। ভাই কি বলেন, আমরা হয়তো বা চেঞ্জিং সেন্টেন্স পারি না, কিন্তু গরিব বইলা ভাইয়া আজকে আমরা পড়াশোনায় গরিব বইলা কি আমরা ট্যাগ কোয়েশ্চেন্স পারবো না? না, আমি তোমাকে ব্লেম দিব না। হ্যাঁ, তুমি ট্যাগ কোয়েশ্চেন্স 5-এ 5 পারো, তাহলে বলো এখনই আনসার করা শুরু করে দাও। এ বি সি ডি ই, এই 5টার মধ্যে কি হবে ট্যাগ কোয়েশ্চেন্সে বলো তো? ধরলাম তোমরা হচ্ছে ধনী স্টুডেন্ট, যাও তোমাকে গরিব বলে আখ্যায়িত করবো না, তোমরা ট্যাগ কোয়েশ্চেন্স পারো, তাহলে এই 5টা কি হবে বলো? আমি আগে এখানে লিখতে থাকি, তুমি এর আগে আনসারগুলো কমেন্টে লিখে ফেলো। এভরিওয়ান ওয়ান্টস ফ্রেন্ডস, প্রত্যেকে কি চায়? বন্ধু চায়, বান্ধবী চাই। ফ্রেন্ডস ছাড়া কি জীবন চলে? ভাইয়া জীবন চলে না। তাহলে এটাকে আমার ট্যাগ কোয়েশ্চেন্স করতে বলছে। আর দেখো যেহেতু এখানে কি নাই, কোনো অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব না থাকলে ডো ডাজ দিতে হয়। আমি কিন্তু এত বোঝাবো না, জাস্ট তোমাকে সিম্পলি বোঝাইতেছি। যেহেতু অক্সিলারি ভার্ব নাই তাহলে ডো ডাজ দিতে হবে অথবা কি ডিড দিতে হবে। যেহেতু মেইন ভার্বটা কোন ফর্মে? বি1 ফর্মে, আমার ডো ডাজ দিতে হবে।
এখানে ডু হবে, কারণ এভরিওয়ানের জন্য কি হয়, দে হয়, তাহলে ডু অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ করতে হবে, ডোন্ট, এভরিওয়ানের জন্য কি হবে, দে হবে, বেশ। বুঝছো কিনা? বলো এভরিওয়ানের জন্য তুমি কি ইউজ করতে, এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, এগুলো থাকলে কি দেও, দে দেও, তাই না? তাহলে এখানে কি দিলাম, দে দিলাম। আর যেহেতু এখানে বি ওয়ান ফর্মে আছে মেইন ভার্বটা, বি ওয়ান থাকলে ডো ডাজ দিতে হয়, তো দের সাথে কি হয়, ডো হয়, এই জন্য ডো দিলাম। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাহলে কি করতে হবে, নেগেটিভ, এই জন্য কি দিলাম, ডোন্ট দিলাম। তোমরা জানো, এত এক্সপ্লেন করলাম না। বি নাম্বার, হ্যাভিং এ ট্রু ফ্রেন্ড ইজ ডিফিকাল্ট। ভালো বন্ধু থাকাটা হচ্ছে কি, খুবই কঠিন একটা বিষয়। ভালো বন্ধু আসলে আজকাল পাওয়াই যায় না। তাহলে এটা ট্যাগ কোশ্চেন তুমি যদি করো, অক্সিলারি কি আছে এখানে, ইজ আছে, তুমি প্রথমে দিলা ইজ, সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাহলে নট করতে হবে, ইজেন্ট দিতে হবে, তাই না? ইজেন্ট দিতে হবে। আর এই যে হ্যাভিং, আমরা জানি কখনো কোনো সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি থাকলে তখন ওইটার প্রনাউন হিসেবে আমার ইট দিতে হয়। তাহলে কি দিব, এই হ্যাভিং এর জন্য কি দিব, ইট, শেষে প্রশ্নবোধক চিহ্ন, শেষ। কখনো কোনো সেন্টেন্সে সাবজেক্টের জায়গায় যদি ভার্ব প্লাস আইএনজি দেখো, ওটার নাম হচ্ছে জিরান, আর জিরানটার জন্য আমার কি দিতে হয়, প্রনাউন ইট দিতে হয়, এই জন্য হ্যাভিং এর জন্য কি দিলাম, ইট। এরপর এ ট্রু ফ্রেন্ড ক্যান হার্ডলি এসকেপ আস। একটা মানে ভালো বন্ধু, সত্যিকারের বন্ধু খুব কমই হচ্ছে আমাদের কি করতে পারে, এসকেপ করতে পারে। হ্যাঁ, তো এটা যদি আমরা করি কেমনে করব, প্রথমত আমার অক্সিলারি দিতে হবে, ক্যান দিতে হবে, তাই না? তো ক্যান দিব। এরপরে দেখো এই সেন্টেন্সে কিন্তু একটা নট বা নেগেটিভ ওয়ার্ড আছে, হার্ডলি কিন্তু একটা নেগেটিভ অ্যাডভার্ব, তো নট বা নেগেটিভ ওয়ার্ড থাকলে তো নট দিতে পারি না, যেন নট দিব না। এরপরে এই যে সাবজেক্ট এ ট্রু ফ্রেন্ড, এটার জন্য আমার প্রোনাউন ইউজ করব, হি ইউজ করব, কি ইউজ করব ভাইয়া, হি ইউজ করব, শেষে প্রশ্নবোধক চিহ্ন, ক্যান হি, বোঝা গেছে? এরপর এ গুড বুক মে বি এ গুড ফ্রেন্ড, একটা ভালো বন্ধু কি করতে পারে, এটা ভালো ফ্রেন্ড হইতে পারে, ভালো ভালো বই হচ্ছে ভালো বন্ধু হইতে পারে। তো এটা যদি করি কেমনে করব, মে আছে, অক্সিলারি ভার্ব মে দিলাম, মে দিলাম। বলো এই সেন্টেন্সে কোথাও নট আছে না, তাহলে কি হবে, নেগেটিভ করতে হবে, মেইন। আর এ গুড বুক, বুক মানে কি, গুড, বুক মানে হচ্ছে একটা বস্তু, এই জন্য কি দিব, এটা ইট দিব, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, এরপর দেখো নান অফ আস ক্যান লিভ উইদাউট ফ্রেন্ডস। তো এটা কিভাবে করব, প্রথম হচ্ছে আমার কি দিতে হবে, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কি আছে, ক্যান আছে, দিলাম ক্যান, যেহেতু নান আছে মানে নেগেটিভ ওয়ার্ড, তাহলে আমার কি নট দেওয়া যাবে না। এরপরে দেখো এই যে দেখো আস, আসের সাবজেক্ট কি, ওই, শেষ। ওকে, তাহলে টেক কোশ্চেনস আমরা করে ফেললাম। আমি জানি টেক কোশ্চেনস তোমরা অনেক ভালো করে পারো, এই জন্য আমি এখানে ওইভাবে বিশ্লেষণ করলাম না আর কি। তো এইবার আমি তোমাদের কাছে একটা জাস্ট অ্যানাউন্সমেন্ট দিব, ভাইয়া তোমরা যে এসএসসি 26 কিংবা এসএসসি 27 ব্যাচ আছো, তোমাদের জন্য একটা প্রিমিয়াম কোর্স লঞ্চ করেছি আমি, মিশন ইংলিশ এ প্লাস কোর্স। ওই মিশন ইংলিশ এ প্লাস কোর্সে তুমি যদি ভর্তি হতে যাও, মাত্র 500 টাকাতে ভর্তি হতে পারবা। তুমি বলবো যে 500 টাকাতে কি পাবো ভাইয়া, আমার সবচেয়ে বড় যে বিষয়টা বাবা, এখানে হচ্ছে আমার একটা রেসপন্সিবিলিটি আছে, আমার একটা মানে দায়িত্ব নিয়ে আমার এই কোর্সে পড়াইতেছে, একদম ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যা আছে এ টু জেড প্রথম থেকে এখানে শেষ করাই দিতেছি। অলরেডি ভাইয়া 180 জন স্টুডেন্ট, ভাইয়া কত, 180 জন স্টুডেন্ট হচ্ছে আমার এই কোর্সে ভর্তি হয়ে গেছেন। তোমাকে বলবো তুই যদি জাস্ট মানে ইংরেজিতে এ প্লাস পেতে যাও, আমার একটাই মিশন ভাই, আমি 24 মানে আমি চেষ্টা করতেছি সব সময় হচ্ছে এদেরকে কি করার জন্য, গাইডলাইন দেওয়ার জন্য। ক্লাস তো দিতে আছি, ক্লাসের বাইরেও গাইডলাইন দিতে, যাতে করে সে এসএসসি পরীক্ষায় এই এ প্লাসটা পেতে পারে ইংলিশে, অথবা কি ইংলিশে আমার কোর্সে যদি ভর্তি হতেছি ইংলিশে এ প্লাস পেতে পারে। সো এই জন্য প্রায় অলরেডি 180 জনের উপরে ভর্তি হয়ে গেছে মাত্র 500 টাকা দিয়ে। তো তুমি যদি ভর্তি হতে চাও আর ইংরেজির একদম মনে করো যে নারী নক্ষত্র তুমি জানতে চাও, মানে বিশেষ করে তুমি যদি এসএসসি পরীক্ষায় এ প্লাস পেতে চাও ইংলিশে, তাহলে তোমার মানে নিশ্চিন্তায় হচ্ছে আমার এই কোর্সে ভর্তি হতে পারো। আর ভর্তি হওয়ার প্রসেস এত কঠিন না, আমার যে নাম্বারটা আছে ভাইয়া, এই দেখো 01786178764, হ্যাঁ এই নাম্বারে তুমি কি করবা, এই নাম্বারে বিকাশ আছে, এই যে 07861178764, এই বিকাশে তুমি জাস্ট 500 টাকা পাঠাবা ভাইয়া। কত টাকা, 500। এই 500 টাকা পাঠানোর পরে এই নাম্বারে একটা নক দিও যে ভাইয়া আমি তো টাকা পাঠাইছি, আমাকে ভর্তি করাই দেন, তখন আমি তোমাকে ভর্তি করাই দেবো, কোনো প্যারা নাই। তাহলে দেখো 01786178764, এই নাম্বারে 500 টাকা পাঠাবা, পাঠায় নক দিও যে ভাইয়া আমি ভর্তি হইতে চাই আমার প্রিমিয়াম কোর্সে, আপনি ভর্তি করে দেন, তখন তোমাকে ভর্তি করে দেবো। যাই হোক, এখন আর কোর্স রিলেটেড আর কোনো কথা বলবো না। এখন হচ্ছে আমরা পরবর্তী যেটা আছে, হ্যাঁ 6 নাম্বারটা, কয় নাম্বার, 6 নাম্বার হচ্ছে তোমার হচ্ছে মেবি সাফিক্স প্রিফিক্স। দেখি আমরা, হ্যাঁ সাফিক্স প্রিফিক্স। কষ্ট লাগতেছে রে ভাই, এটা অনেক সময় লাগতেছে তো, এত ব্যাখ্যা করলে আসলে অনেক সময় দরকার, এখন আমার শরীরে চলতেছে না, বুঝছো, আসলে কষ্ট লাগতেছে। মানে
9টা টপিক তো, আর আমি তো মানে এত সহজে বোঝাইতেছি, সহজে বলতে তোমার ধরো সংক্ষিপ্ত আকারে বোঝাইতেছি না, ব্যাখ্যা করতেছি তো, এই জন্য অনেক সময় লাগতেছে। তো যাই হোক, এরপর আমি চেষ্টা করব আমার যে ছোট ভাইরা কিছু শিক্ষক, আমি অনেকগুলা টেস্ট পেপারের কোয়েশ্চেন সলভ করে দিব। এটা যদি তোমরা শেষ পর্যন্ত আগ্রহ থাকে আর কি, তোমরা যদি বলো যে ভাইয়া লাগবে, তখন আমি তোমাদেরকে পড়াই দিব। তো যাই হোক, এই কথাগুলো কারো যদি মানে বোরিং লাগে, তুমি চাইলে একটু স্কিপ করতে পারো। হ্যাঁ দেখো, the dash fluctuate of market price is very puzzling to the consumers। হ্যাঁ, dash the fluctuate of the market, খেয়াল করো এই যে fluctuate ওয়ার্ডটা আছে, তুমি মনে রাখবা, আমি ধরো আগে কিছু এ দিয়ে নিই, এ বি সি ডি ই এফ জি এইচ আই জেড। এই যে দেখো, দি মানে হচ্ছে তোমার আর্টিকেল, দি মানে কি আর্টিকেল, অফ মানে একটা প্রিপজিশন। তুমি আজীবন মনে রাখবো ভাইয়া, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে অলওয়েজ নাউন হয়। কি হয়? নাউন হয়। কিন্তু ভাইয়া এখানে যে কাজটা করছে, ফ্লাকচুয়েট মানে হচ্ছে উঠানামা করা, হ্যাঁ, কমা কমা বাড়া, এরকম আপ ডাউন করা, এরকম অর্থে আমরা ফ্লাকচুয়েট ওয়ার্ডটা ব্যবহার করি। তাহলে এই যে ফ্লাকচুয়েট, এটা হচ্ছে তো ভার্বে আছে, তো তুমি তো আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে ভার্ব ইউজ করতে পারবে না। তোমার কি ইউজ করতে হবে বলো? নাউন ইউজ করতে হবে। তো আমাকে অবশ্যই এই ফ্লাকচুয়েটটাকে নাউন করতে হবে। আর ফ্লাকচুয়েটে নাউন করে জাস্ট একটা সাফিক্স যুক্ত করব, শান যুক্ত করব, তাহলে নাউন হয়ে যাবে। তাহলে কি হবে? ফ্লাকচুয়েশন। তাহলে দা ফ্লাকচুয়েশন অফ মার্কেট, হ্যাঁ, মার্কেটের যে দাম, হ্যাঁ, দ্রব্যমূল্যের যে এটা আছে, দামটা আছে, এটা যখন উঠানামা করে, ইজ ভেরি পাজলিং, এটা হচ্ছে তোমার হতবুদ্ধিকর টু দা কনজিউমার। কনজিউমার মানে হচ্ছে ভোক্তা। তো মার্কেটে যখন দামের উঠানামা করে, তখন হচ্ছে ভোক্তা যারা আছে, যারা হচ্ছে ক্রেতা যারা আছে, তারা হচ্ছে বিরাট হতবুদ্ধিকার হয়ে যায়, হ্যাঁ, বা হচ্ছে তোমার অবাক হয়ে যায়, তারা হচ্ছে বিরাট সমস্যা ফেস করে। দিস সিচুয়েশন, এই যে পরিস্থিতিটা অকার্স, এটা ঘটে ডিউ টু দ্য ড্যাশ ইরেসপন্সিবল এন্ড দ্য নেগলিজেন্স অফ দ্য প্রপার ড্যাশ, সঠিক কর্তৃপক্ষের অবহেলা এবং দায়িত্বহীনতার কারণে এই হচ্ছে তোমার এই দ্রব্যমূল্যের দাম ওঠানামা করে। তো এবার দেখো, এই যে ইরেসপন্সিবল আছে, এটা তুমি কি করবা? একটু তুমি যদি একটু টেকনিক্যালি চিন্তা করো, এন্ড হচ্ছে এমন একটা কনজাংশন, এন্ড হচ্ছে ভাইয়া, এন্ড হচ্ছে এমন একটা কনজাংশন, এন্ড এর আগে যে পার্টস অফ স্পিচ হয়, এন্ড এর পরে সেই পার্টস অফ স্পিচ হয়। হ্যাঁ, ফরসে আমি তোমাকে বললাম, এন্ড এর আগে যদি নাউন হয়, তাহলে এন্ড এর পরে কি হয়? নাউন হয়। এন্ড এর আগে যদি তোমার অ্যাডজেক্টিভ হয়, তাহলে এন্ড এর পরেও কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এন্ড এর আগে তোমার যদি ভার্ব হয়, তাহলে এন্ড এর পরেও কি হয়? ভার্ব হয়। আবার এটাও সত্য যে এন্ড এর পরে যদি নাউন থাকে, তাহলে এন্ড এর আগেও নাউন হবে। এন্ড এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে এন্ড এর আগেও কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এন্ড এর পরে যদি ভার্ব হয়, তাহলে এন্ড এর পরে একটা কি বসাইতে হবে? ভার্ব বসাইতে হবে। এখন তুমি এখানে দেখো, খেলাটা দেখতে হবে, বুঝতে হবে তোমাকে কোথায় ছিলাম। এই যে দেখো, এন্ড এর পরে দেখো কি আছে? নেগলিজেন্স। নেগলিজেন্স মানে কি? এটা নাউন, অবহেলা, উপেক্ষা। তো এন্ড এর পরে যেহেতু নাউন, আমি জানি এন্ড এর পরে যেহেতু নাউন, তাহলে এন্ড এর আগে কি দিতে হবে? নাউন দিতে হবে, কারণ এন্ড সবসময় সমজাতীয় পার্টস অফ স্পিচ কি করে? কানেক্ট করে। এন্ড এর পরে নাউন, এন্ড এর পরে নাউন, এন্ড এর আগে নাউন বানাইতে হবে। ইরেসপন্সিবল মানে কি? ইরেসপন্সিবল মানে দায়িত্বহীন। এটা তো একটা অ্যাডজেক্টিভ, তাহলে আমার কি বানাইতে হবে? নাউন বানাইতে হবে। ইরেসপন্সিবল এর নাউন ফর্ম হচ্ছে ইরেসপন্সিবিলিটি, একটা লিটি যুক্ত করে দিবা, তাহলে ইররেসপন্সিবিলিটি। ওকে, তাহলে ভাই কি করলাম? এই ইরেসপন্সিবল হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে নাউন বানাই দিলাম। ইরেসপন্সিবল এর নাউন ফর্ম হচ্ছে ইরেসপন্সিবিলিটি। তাহলে এরপর দেখো, ইরেসপন্সিবিলিটি এন্ড দ্য নেগলিজেন্স অফ দ্য প্রপার ড্যাশ, অথর। অথর মানে হচ্ছে লেখক। এখানে তো লেখকের কোনো কিছু আসতেছে না, এখানে হচ্ছে সঠিক কর্তৃপক্ষের অবহেলা এবং হচ্ছে তোমার কি দায়িত্বহীনতার কারণে এই বিষয়টা হয়ে থাকে। তাহলে অথরের আমি কি করতে পারি? একটা সাফিক্স যুক্ত করে দিবা। তুমি অলরেডি মাথায় তোমার চলে আসছে, সেটা কি? অথরিটি। হ্যাঁ, সবকিছু তোমার যে তোমার গ্রামার চিন্তা করবে এরকম না, অটোমেটিক মুখ দিয়ে চলে আসে ভাই। অথর থেকে কি হয়ে যাবে? অথরিটি। হ্যাঁ, তাহলে প্রপার অথরিটির দায়িত্বহীনতা এবং মানে কি করার কারণে? অবহেলার কারণে যে বিষয়টা হয়ে থাকে। উই শুড টেক নোট দ্যাট, আমাদের মনে রাখতে হবে যে, আমাদের নোট ডাউন করতে হবে যে, সাফার অফ দিস কন্ডিশন, এই যে তোমার দ্রব্যমূল্যের দাম উঠা এবং বাড়ানামা করে এই যে সিচুয়েশনটা, এটার ভুক্তভোগী হয় কারা? আর মেইনলি দা পুর ক্লাস পিপল, যারা হচ্ছে সমাজের মাঝে দরিদ্র শ্রেণীর যারা আছে, নিচু শ্রেণীর যারা আছে, তারাই হচ্ছে এই সিচুয়েশনে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়। তাহলে বলো, এই যে দেখো, দা ড্যাশ অফ, এই যে দেখো, আমি একটু আগে বলছিলাম তোমাকে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে কি বসাইতে হয়? নাউন বসাইতে হয়। কিন্তু সাফার মানে তো ভোগ করা, ভোগা, এটা একটা ভার্ব, তাহলে আমার নাউন বানাইতে হবে। সাফারকে আমরা নাউন বানাইতে পারি আর একটা ইয়ার যুক্ত করি। হ্যাঁ, তাহলে সাফারের নাউন ফর্ম কি? সাফারার। সাফারার মানে কি? ভুক্তভোগী। হ্যাঁ, নাউন করে দিলাম। কিন্তু এখন তুমি বলো, নাউনটাকে তোমার প্লুরাল করতে হবে না, কেন করতে হবে? তুমি দেখো,
এই যে ভুক্তভোগী, এই পরিস্থিতির ভুক্তভোগীরা হচ্ছে তোমার কি গরিব শ্রেণীর মানুষেরা। তাহলে এই যে সাফার, মানে সাফারার মানে ভুক্তভোগী, এখানে ভার্বটা দেখো তো, আর মানে কি প্লুরাল না, তাহলে কি ভুক্তভোগী একজন নাকি অনেকজন? অনেকজন। তাহলে সাফারার থেকে কি করতে হবে? সাফারার্স করতে হবে, মানে প্লুরাল করতে হবে। আমি বিষয়টা আবার বোঝাই তোমাকে যে উই শুড নোট ডাউন দ্যাট, আমাদেরকে এটা মনে রাখতে হবে যে বা এটা নোট করতে হবে যে দ্য সাফারার্স অফ দিস কন্ডিশন, এই অবস্থার যে ভুক্তভোগী যারা আছে তারা হচ্ছে আর মেইনলি দা পুর ক্লাস পিপল, তারা হচ্ছে তোমার কি দরিদ্র শ্রেণীর মানুষ। এখন সাফারার মধ্যে কি ভুক্তভোগী, এখন ভুক্তভোগী কি একজন নাকি অনেক মানুষ? এটার সাফারার অনেক মানুষ না, এই জন্য আমি কি করলাম এই সাফারারকে এস যুক্ত করে দিলাম। ওকে, আচ্ছা এরপর দেখো দ্য সেন্সিবল কোয়ার্টার, যে তোমার বিচক্ষণ বা হচ্ছে তোমার সংবেদনশীল যে মহলটা আছে, উচ্চ শ্রেণীর মানুষ যারা আছে তারা মাস্ট কাম ফরওয়ার্ড, তাদেরকে এগিয়ে আসতে হবে, অ্যান্ড মেক পসিবল ড্যাশ কমেন্ট টু কাম আউট দিস আনএবল সিচুয়েশন। এই যে তোমার যে অক্ষম বা হচ্ছে একটা আউট একটা সিচুয়েশন পরিস্থিতি, এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই উপর মহলের কি করতে হবে? কিছু সম্ভাব্য কি করতে হবে? কমেন্ট বলতে এখানে কি করতে হবে? সুপারিশ দিতে হবে। কি করতে হবে? সুপারিশ করতে হবে। হ্যাঁ, তো সুপারিশ ইংলিশ কি? কমেন্ট মানে তোমার প্রশংসা করা বা হচ্ছে মন্তব্য করা। কমেন্ট কি হবে নাকি কি করতে হবে? সুপারিশ মালা দিতে হবে। তাহলে কমেন্টের সুপারিশ মালা ইংলিশ কি বলো তো? রিকমেন্ডেশন। কি? রিকমেন্ডেশনস। হ্যাঁ, রিকমেন্ডেশন দিতে হবে, বুঝছো? আচ্ছা এরপরে দেখো তো কি আছে। কি রে ভাই, আর নাই নাকি? ও এটা 5টা ছিল। আচ্ছা এই জিনিসটা আমি আমার এই লাইনটা বোঝাইতেছি। দ্য সেন্সিবল কোয়ার্টার, কি সেন্সিবল কোয়ার্টার মানে হচ্ছে তোমার উপর মহল, মানে হচ্ছে ধরো এই যে বিষয়টার উপরে যাদের হচ্ছে দায়িত্ব আছে বা হচ্ছে উচ্চ শ্রেণীর মানুষ, উচ্চ শ্রেণীর বলতে যারা এটাকে সরকার, ধরো গভর্নমেন্ট, সরকার। তাহলে দ্য সেন্সিবল কোয়ার্টার মানে সরকারের মানুষ যারা আছে মাস্ট কাম ফরওয়ার্ড, তাদেরকে এগিয়ে আসতে হবে, অ্যান্ড মেক পসিবল ড্যাশ কমেন্ট টু কাম আউট, এবং তাদেরকে কি করা উচিত? কিছু সুপারিশ করা উচিত যে না এটা করেন তাহলে হচ্ছে এই দাম উঠানামা করবে না। তো সুপারিশ ইংলিশ কি? কমেন্ট নাকি রিকমেন্ড? এই জন্য কি দিলাম? রিকমেন্ডেশন দিলাম। আর যেহেতু সুপারিশ মালা তো একটা দিবে না, অনেকগুলো দিতে হবে, এই জন্য কি দিলাম? একটা এস যুক্ত করে দিলাম। তাহলে কি হলো? রিকমেন্ডেশনস হয়ে গেল। এবার আমরা দেখব কমপ্লিট দ্য সুইটেবল প্রিপোজিশন। ভাইয়া প্রিপোজিশন আমি তোমাকে বলি ভাইয়া, প্রিপোজিশনের মধ্যে দুইটা ক্যাটাগরাইজ আছে, একটা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর একটা হচ্ছে জেনারেল ইউজ অফ প্রিপোজিশন। তোমাকে আমি কেমনে যে বোঝাই ভাইয়া, এই 5টা প্রিপোজিশনের মাঝে ভাইয়া, এই 5টা প্রিপোজিশনের মধ্যে 3টা বা 4টা আসবে তোমার এপি মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, আর একটা কিংবা 2টা আসবে তোমার জেনারেল ইউজ অফ প্রিপোজিশন থেকে। আমি তোমাকে আমার যে পেইড ব্যাচ আছে না, এই পেইড ব্যাচে আমার স্টুডেন্টদেরকে 200 টপ নোচ অ্যানালাইসিস করে 200 ওয়ার্ড দিয়ে দিব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখান থেকে এসে 3-4 নাম্বার কমন পেয়ে যাবে। আর আরেকটা ক্লাস নিব 2 ঘন্টার জেনারেল ইউজ অফ প্রিপোজিশনের উপরে। ব্যাস এই ক্লাস প্লাস ওই নোটগুলো সে যদি পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের 5 প্রিপোজিশন তোমাকে কেউ ছোটাইতে পারবে না ইনশাআল্লাহ, তুমি যদি আমার এই মিশন ইংলিশ প্লাস কোর্সে পড়তে হও। তুমি জাস্ট এই প্যাসেজটা দেখলে বুঝতে পারো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কত বেশি আসে। ইন এ সোসাইটি একটা সমাজের মাঝে অল মেন আর নট ইকুয়ালি ওয়েল অফ। ওয়েল অফ মানে হচ্ছে সম্পদশালী বা হচ্ছে ধনী। একটা সমাজের মাঝে সবাই সমানভাবে কি থাকে না? ধনী থাকে না। সাম আর রিচ কতগুলো মানুষ কি থাকে? ধনী থাকে। এন্ড সাম আর পুর, কয়েকজন মানুষ কি থাকে? দরিদ্র থাকে। দিস ইজ বিকজ দেয়ার আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ওয়েলথ। এই বিষয়টা হয়ে থাকে কিসের কারণে? জাতীয় সম্পদের একটা অসম ব্যবস্থাপনার কারণে, অসম বন্টনের কারণে। তুমি মনে রাখবা বিকজ এর পর তোমার যদি কখনো প্রিপোজিশন বসাও সেখানে অলওয়েজ অফ ব্যবহার করো। ভাই কি ইউজ করবা? অফ ইউজ করবা, কারণ বিকজ অফ তো কারণের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বিকজ অফ কারণে ভাইয়া, তাহলে কি হবে? বিকজ এর পরে কি? এই কিছু বলতেছিস নাকি? তাহলে ভাইয়া বিকজ অফ কি? কারণে। বলো ভাইয়া, বিকজ অফ মানে কি? কারণে। বিকজ অফ হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বিকজ এর পরে কি করতে হয়? অফ দিতে হয়। বিকজ অফ কারণে, বিকজ অফ কারণে। তাহলে দিস ইজ বিকজ অফ আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল হেলথ বলতে ওয়েলথ আর কি। মেনি আর ডিপ্রাইভড ড্যাশ দ্য বেসিক নিডস অফ লাইফ। মেনি আর ডিপ্রাইভড অনেকেই হচ্ছে তোমার বঞ্চিত হয় ড্যাশ দ্য বেসিক নিডস অফ লাইফ, মানুষের জীবনের যে তোমার প্রয়োজনীয় মৌলিক যে তোমার চাহিদাগুলো আছে এগুলো থেকে কি হয়? বঞ্চিত হয়। তুমি মনে রাখবা ডিপ্রাইভের পরে তোমার যদি কখনো প্রিপোজিশন বসাও অলওয়েজ সেখানে অফ দিতে হবে। ডিপ্রাইভড অফ তো বঞ্চিত, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিপ্রাইভড, হ্যাঁ,
ডিপ্রাইভড, হ্যাঁ ডিপ্রাইভড অফ, এটা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিপ্রাইভড অফ তো কি বঞ্চিত, ভাইয়া বলো ডিপ্রাইভড অফ তো বঞ্চিত। তুমি কি ক্লান্ত হয়ে যাচ্ছ? তুমি তো ক্লাস দেখতেছো আর ভাইয়া এতক্ষণ ধরে প্রায় 1 ঘন্টার উপরে চিল্লাইতেছে, আমি নিজে হচ্ছে মেয়ে ক্লান্ত হইতেছি। আমি ওইভাবে ধরো প্রথম শুরুতে যেরকম এনার্জেটিক ছিলাম এরকম করতে পারতেছি না, গলায় প্লাস ভাঙে দিতেছে প্রায়। তো এটা দেখো না, জাস্ট ক্লাসের কোয়ালিটির দিকে তাকাও। ডেপ্রাইভ মানে হচ্ছে বঞ্চিত, ডেপ্রাইভ এরপরে তুমি যদি প্রিপোজিশন বসাও সেখানে অলওয়েজ অফ বসবে। ডেপ্রাইভড অফ বঞ্চিত, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে নিয়ম বসে নাই, এখানে কি বসে নাই নিয়ম বসে নাই। ডেপ্রাইভড অফ তো কি বঞ্চিত, বেশ। এগুলো হচ্ছে আমার পেজ বেঁচে পড়াবো। এরপর দেখো they must be provided their dues মানে হচ্ছে তোমার খাজনা বা বাকি যে মানুষগুলো হচ্ছে দরিদ্র, যারা হচ্ছে তোমার বেসিক নিডগুলো পায় না, তাদেরকে তাদের প্রয়োজনীয় বাকি বা পাওনা জিনিসগুলো কি করতে হবে, দিতে হবে। তো প্রোভাইডেড একটা এমন একটা ওয়ার্ড, এটার পরে তুমি যদি প্রিপোজিশন বসাও অলওয়েজ প্রোভাইডেড উইথ ব্যবহার করতে হবে। প্রোভাইডেড উইথ, প্রোভাইডেড এটার সাথে অলওয়েজ কি হয় ভাইয়া, উইথ ব্যবহার করে। দেখো অলরেডি 3টা প্রিপোজিশন ব্যবহার করছি, 3টা হচ্ছে কোথা থেকে আসছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। বিকজ অফ তো কারণে, ডেপ্রাইভড অফ তো কি বঞ্চিত, প্রোভাইডেড উইথ মানে সরবরাহ। তো দেখো 3টাই অ্যাপ্রোপ্রিয়েট থেকে আসছে। এরপরে দেখি The rich always draw a line of contrast themselves and the poor. সমাজের মাঝে দেখবা যারা ধনী ব্যক্তি আছে তারা হচ্ছে একটা সীমারেখা তৈরি করে, কিসের মাঝে, তাদের মাঝে, এবং তারা হচ্ছে তোমার কি দরিদ্র শ্রেণী তার মাঝে। তারা তথাকথিত বলে যে আমরা হচ্ছে ইলিট শ্রেণী, আমরা হচ্ছে ধনী ব্যক্তি, তোরা হচ্ছে তোর টুকাই, তোরা হচ্ছে দরিদ্র ব্যক্তি, হ্যাঁ গরিব ব্যক্তি, তোদের সাথে আমাদের কোনো কি নাই, কোনো সীমানা নাই, তোরা একদিকে আমরা হচ্ছে এক মেরুতে। তারা ধনী ব্যক্তি যারা আছে সমাজে তারা হচ্ছে গরিব এবং ধনীর মধ্যে কি করে একটা লাইন তৈরি করে, একটা বর্ডার তৈরি করে, একটা সীমারেখা তৈরি করে। এই যে এই কথাটাই বলছে এখানে যে দ্য রিচ অলওয়েজ ধনীরা সবসময় ড্র এ লাইন, একটা সীমারেখা তৈরি করে, অফ কন্ট্রাস্ট, হ্যাঁ themselves and the poor, তাদের মাঝে এবং হচ্ছে কি গরিবদের মাঝে। বলো দুইয়ের মধ্যে বোঝাইতে তুমি একটা প্রিপোজিশন ব্যবহার করো, সেটা হচ্ছে বিটুইন। আর অনেকের মধ্যে যদি বোঝায় সেক্ষেত্রে কি ইউজ করো, এমং ইউজ করো। তো এখানে তো দুইটা জিনিসের মধ্যে বোঝাচ্ছে, একটা themselves মানে হচ্ছে তোমার কি রিচ কে বোঝাচ্ছে, আর পুর মানে কি গরিব। তাহলে দুইয়ের মধ্যে বোঝাইতে আমরা কি ইউজ করব, বিটুইন ইউজ করবো। তাহলে এখানে ডি নাম্বারটা কি হবে, বিটুইন। এটা কিন্তু ভাই আবার অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ হচ্ছে এটা নিয়ম থেকে আসছে। দুইয়ের মধ্যে বোঝাইলে আমরা বিটুইন ইউজ করি। The rich always draw a line contrast between themselves and the poor. এরপরে most of them তাদের মাঝে অধিকাংশ মানুষই look down dash the poor। তো মোস্ট অফ দেম লুক ডাউন দ্য পুর। লুক ডাউন মানে হচ্ছে তোমার একটা ফ্রেজ আছে বা হচ্ছে গ্রুপ ভার্ব বলতে পারো, লুক ডাউন আপন। এই লুক ডাউন আপন মানে হচ্ছে তোমার কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা কিংবা হচ্ছে নিন্দা করা, ছোট করা। বলো লুক ডাউন আপন, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। লুক ডাউনের পরে অলওয়েজ তুমি আপন ইউজ করবা, লুক ডাউনের পরে অলওয়েজ আপন ইউজ করবা। লুক ডাউন আপন হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় করা, নিন্দা করা, ছোট করা। ধনী যারা আছে তারা সবসময় কি করে, তারা হচ্ছে গরিবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, নিচু করে দেখে, হ্যাঁ একটু ঘৃণা করে, এরকম। তাহলে এখানে ই নাম্বার কি হবে, ই নাম্বার হবে আপন। হ্যাঁ এরপরে কি আছে, দে শুড বি কনসাস, তাদের কি হতে হবে, সচেতন হতে হবে। এন্ড দেয়ার হিউম্যানিটি, তাদের যে মানবতাটা আর একটু কি করতে হবে, ইমপ্রুভ করতে হবে। এই যে 5টা প্রিপোজিশন এখানে বসাইছি ভাইয়া, 5টা প্রিপোজিশনের মধ্যে দেখো তো 4টাই কোথা থেকে আসছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। আর এগুলো তো মুখস্থ করতে হবে, এখানে তো নিয়ম দেখলে লাভ নাই। তো এখানে আমি অ্যানালাইসিস করে 200 থেকে 220টার মতো আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিব আমার ব্যাচে। তো এখানে ওরা শিখতে পারবে। আবার তুমি যদি চাও আর কি, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি তোমাকে দিয়ে দিব, না সমস্যা নাই। তো প্রবলেম নাই, তুমি আমাকে নক দিও। আর তুমি যদি আমার ব্যাচে ভর্তি হও তখন তো তুমি এখানে পাবাই প্রিমিয়াম ক্লাস প্লাস হচ্ছে তোমার ওইখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পাবা, সমস্যা নাই। তো দেখো যেটা বলতেছিলাম, এখানে 4টাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে। দেখো বিকজ অফ মানে কারণে, ডেপ্রাইভ হতে বঞ্চিত, প্রোভাইডেড মানে কি সরবরাহ, তারপর হচ্ছে লুক ডাউন আপন। হ্যাঁ ও আচ্ছা, আর একটা কাজ করিও তুমি, আমি কিন্তু এখানে বিকজ সহ লিখে ফেলছি, তুমি বিকজটা কাটে দিও। হ্যাঁ জাস্ট প্রিপোজিশনটা বসাইও, ডেপ্রাইভড প্রোভাইড জাস্ট কি করো, অফ ইউজ করবা, অফ, আর এখানে উইথ, হ্যাঁ এখানে বিটুইন, আর শেষটা হচ্ছে কি আপন। দেখো এই 4টা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর বিটুইন মানে কি দুইয়ের মধ্যে বোঝাচ্ছে, এই জন্য কি ব্যবহার করছিলাম, বিটুইন ইউজ করছিলাম, বেশ। ওকে এরপরে দেখো এটা হচ্ছে কানেক্টর। এই কানেক্টর হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি ঝামেলা, তাই না? আমি মনে করি কানেক্টর হচ্ছে সবচেয়ে বেশি সহজ যদি 2টা জিনিস তোমার ভিতরে থাকে। একটা হচ্ছে তুমি যদি অর্থ বুঝো, আর একটা হচ্ছে তোমার কানেক্টর গুলো তোমার যদি মাথায় থাকে, তাহলে কোনো বিষয়ই না। তুমি দেখো জাস্ট ভাইয়ের কথাগুলো মিলাও।
ড্যাশ এ স্টুডেন্ট ডাজ নট লার্ন হিজ লেসন্স প্রপারলি এন এক্সামিনেশন ইজ টাফ ফর হিম অথবা হার। যদি একজন শিক্ষার্থী তার লেসনটা সঠিকভাবে সে না শিখে তাহলে পরীক্ষাটা তার জন্য কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। তাহলে ভাইয়া যদি অর্থে যদি একটা শিক্ষার্থী তার লেসনটা প্রপারলি না শিখে তাহলে পরীক্ষাটা তার জন্য কঠিন হয়ে যায়। যদি অর্থে আমরা একটা কানেক্টর ইউজ করি সেটা কি হয়, ইফ হয়। তাহলে ভাইয়া প্রথমটার মাঝে কি হবে, ইফ হবে, তাই না? তাই তুমি যদি নাই বুঝো, অর্থটাই না ধরতে পারো, তাহলে তুমি কি পারবা বলো তো? আর একটা বিষয় হচ্ছে তুমি যদি অর্থ ইংলিশে কোনটা ব্যবহার হয় এটা যদি না জানো তাহলে তো তুমি পারবা না। তুমি জাস্ট কানেক্টর গুলো মুখস্থ করবা আর প্যাসেজের মিনিংটা বুঝবা, তাহলে ইজিলি করতে পারবা। যেহেতু কোনো যদি অর্থ প্রকাশ করতে আছে এজন্য কি দিলাম, ইফ দিলাম। এরপর দেখো বি নাম্বার, dash an examination is easy, পরীক্ষা কি হয়, সহজ হয়, if he takes proper preparation, যদি সে বন্ডামি না কইরা সে সঠিক প্রিপারেশন নেয় তাহলে পরীক্ষাটা তার কাছে কি হয়ে যায়, ইজিয়ার হয়ে যায়, সহজ হয়ে যায়। আগে একটা কথা বলতেছে, পরের কথাটা দেখো তাহলে তুমি বুঝতে পারবা। যে আগে বলতেছে যদি একটা স্টুডেন্ট ঠিকমতো পড়াশোনা না করে তাহলে সে পরীক্ষাটা তার কাছে কঠিন লাগে। আবার আমি তোমাকে বলতে পারবা অন্যদিকে একজন শিক্ষার্থীর কাছে পরীক্ষাটা সহজ হয় যদি সে কি করে, সঠিকভাবে প্রস্তুতি নেয়। তাহলে অন্যদিকে বুঝাইতে, অপর পক্ষ বুঝাইতে আমরা কি ইউজ করি, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রি, কিংবা হচ্ছে তুমি কি ইউজ করতে পারো, হোয়ার ইজ ইউজ করতে পারো। তাহলে এখানে বি নাম্বার কি হবে, বি নাম্বার অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড। অন্যদিকে একজন শিক্ষার্থীর কাছে পরীক্ষা কি হয়ে যায়, সহজ হয় যদি সে সঠিকভাবে কি নেয়, প্রস্তুতি নেয়। তুমি এখানে অন দ্য আদার হ্যান্ডের জায়গায় অন দ্য কন্ট্রারি ইউজ করতে পারো। আবার চাইলে তুমি হোয়ার এস ইউজ করতে পারো। একটা ওয়ার্ড আছে হোয়ার এস হতো কি তোমার ডাব্লিউএইচ হোয়ার এস হতো তোমার পক্ষান্তরে বা অন্যদিকে। আবার তোমার যদি মন চায় তুমি এখানে বাট ইউজ করতে পারো, বা কি ইউজ করতে পারো, বাট ইউজ করতে পারবা। তুমি চাইলে যে কোনো একটা এখানে ইউজ করতে পারো। The night before the examination is not always joyous. আমরা যারা হচ্ছে তোমার আমিও কিন্তু হচ্ছে তোমার বন্ডামি করি, পরীক্ষার সময় ইউনিভার্সিটিতে পড়ি না। সো পরীক্ষার আগের দিন রাতটা আমাদের জন্য কি হয় না, আনন্দের রাত হয় না, জয়াস হয় না। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত রাত হয়, সবচেয়ে কষ্টের রাত হয় কোনটা, পরীক্ষার আগের দিনের রাত। তো তোমরা যেরকম এরকম বন্ড স্টুডেন্ট আছো, ঠিক মতো সারা বছর পড়ো না, পরীক্ষার আগের দিন তোমাদের উদ্বিগ্ন থাকে, পড়াশোনা দেখবা পড়াশোনা করতে বসলে মানে মাথা ভারী পড়ে, কারণ সারা বছর তো পড়াশোনা করছো না, তখন আনন্দ থাকে না। এই জন্য বলতেছে যে কি বলতেছে, যে দা নাইট বিফোর দ্য এক্সামিনেশন ইজ নট অলওয়েজ জয়েস, মানে পরীক্ষার আগের রাত কি হয় না, আনন্দের হয় না। তো তোমরা এরকম যারা বন্ড আছো, পরীক্ষার আগের রাত তোমাদের সুখ, হ্যাঁ, শান্তি, আনন্দ সব দূর হয়ে যায়, তারা একটু বলো কমেন্টে যে ভাইয়া আমিও যে এরকম ওই বন্ড শাড়ির মাঝে আমিও একজন বন্ড, যেই বন্ড পরীক্ষার আগের দিন চিন্তায় বাঁচি না যে কালকে কি লিখবো পরীক্ষার খাতায়। স্যার দেখো ফিলিং অফ কোর্স মানে হচ্ছে তার কোর্সের মধ্যে যে পড়াটা থাকে ওইটার যে অনুভূতিটা ডিফার ফ্রম এক্সামিনি টু এক্সামিনি। এক্সামিনি মানে হচ্ছে তোমার পরীক্ষার্থী, এই যে পরীক্ষার যে বিষয়টা এটা হচ্ছে মানে শিক্ষার্থী ব্যতীত, মানে শিক্ষার্থী টু শিক্ষার্থী কি হয়, শিক্ষার্থী বলতে পরীক্ষার্থী টু পরীক্ষার্থী কি হয়, ভেরি করে বা পার্থক্য হয়ে থাকে। ড্যাশ ইট ইজ সামথিং লাইক এ ব্যাড ড্রিম, আসলে এটা হচ্ছে তোমার একটা কি খারাপ স্বপ্ন, হ্যাঁ, এরকম আর কি। তো আসলে অর্থে প্রকৃতপক্ষে অর্থে আমরা কি ইউজ করি, আমি চাইলে এখানে সি নাম্বার ইনফ্যাক্ট ইউজ করতে পারবো, ভাইয়া ইনফ্যাক্ট ইউজ করতে পারবো, চাইলে আমি অ্যাকচুয়ালি ইউজ করতে পারবো, অ্যাকচুয়ালি, হ্যাঁ, অথবা চাইলে তুমি ট্রুলি স্পিকিং ইউজ করতে পারবো, ট্রুলি স্পিকিং, ট্রুলির মধ্যে একটা এল বেবি, হ্যাঁ, ট্রুলির মধ্যে একটা এল, তারপর হচ্ছে তোমার স্পিকিং ট্রুলি স্পিকিং ইউজ করতে পারবা, তুমি যে কোনোটা ইউজ করতে পারবা। আসলে অর্থে আমরা ইনফ্যাক্ট ইউজ করি, অ্যাকচুয়ালি ইউজ করি, ট্রুলি স্পিকিং ইউজ করি। তাহলে এখানে কি আছে যে আসলে ইট ইজ সামথিং লাইক এ ব্যাড ড্রিম। এরপর দেখো মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস আর নেগলিজেন্ট শব্দটা হলো অমনোযোগী কিংবা হচ্ছে অবহেলাকারী, এরকম আর কি। তো আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে তোমার অমনোযোগী, অবহেলাকারী, এরা দেখবা সারা বছর পড়াশোনা করে না। তুমি নিজেই তো বেটা সারাদিন সারা বছর পড়াশোনা করছো, এখন টেস্টে দেখছো যেরকম তোমার রেজাল্ট হচ্ছে তোমার খুবই খারাপ অবস্থা, পাস করো কিনা সন্দেহ, তখন হচ্ছে এখন তুমি একদম কি বলে একদম ভালো করে হার্ট অ্যান্ড সোল পড়াশোনা করতেছো, কিন্তু সারা বছর তোমরা পড়াশোনা করো না। এই যে এখানে বলতেছে মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস আর নেগলিজেন্ট, বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে তোমার কি
অবহেলাকারী বা হচ্ছে অমনোযোগী, তাহলে এটা কি, এটা কি দুর্ভাগ্যের কথা না? তাহলে তুমি বলতে পারো কি দুর্ভাগ্যবশত আমাদের বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে অমনোযোগী। তাহলে দুর্ভাগ্যবশত অর্থে আমরা কোন কানেক্টর ইউজ করতে পারি? আমরা ইউজ করতে পারি আনফরচুনেটলি। আনফরচুনেটলি অথবা কি দুর্ভাগ্যক্রমে, অথবা তুমি দিতে পারো আনলাকিলি, ওইটা হচ্ছে আমরা ইউজ করতে পারবো। তাহলে আনফরচুনেটলি মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর নেগলিজেন্ট, বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে তোমার কি অমনোযোগী কিংবা অবহেলাকারী। এরপরে ড্যাশ দেয়ার ইজ মাচ হারি, সাসপেন্স, টেনশন অ্যামং দ্য স্টুডেন্ট দ্য নাইট বিফোর অ্যান এক্সামিনেশন। এই যে একটু আগে কথাটা বললাম যে পরীক্ষার আগের রাতে বেশিরভাগ শিক্ষার্থীর মধ্যে কি থাকে, হারি থাকে, তাড়াহুড়া থাকে, সাসপেন্স মানে তোমার উদ্বেগ থাকে, হ্যাঁ উদ্বেগ মানে হচ্ছে চিন্তা এরকম থাকে, টেনশন থাকে। তো এটা কি কেন থাকে? কারণ সারা বছর তারা হচ্ছে ভন্ডামি করে, পড়াশোনা করে না, ফলে পরীক্ষার আগের দিন রাতে ওই স্টুডেন্টের মধ্যে কি থাকে, টেনশন থাকে, উদ্বেগ থাকে, তারপরে কি থাকে, তাড়াহুড়া থাকে। তো এটা কি ফলাফল বোঝাচ্ছে না? সারা বছর বন্ডামি করছো, এই বন্ডামির ফলাফল হচ্ছে পরীক্ষার আগের দিন রাতের মধ্যে তোমার কি আসে, চিন্তা আসে। সো ফলাফল বোঝাইলে আমরা কি ইউজ করতে পারি? আমি চাইলে এখানে এজ এ রেজাল্ট ইউজ করতে পারবো, সো ইউজ করতে পারবো, হ্যান্স ইউজ করতে পারবো। যেহেতু কারণের ফলাফল বোঝাচ্ছে, তুমি চাইলে কি দিতে পারো, দ্যাট ইজ হোয়াই দিতে পারো, কিংবা ফর দিস রিজন দিতে পারো। যে কোনো একটা কানেক্টর তুমি এখানে ইউজ করলে হবে। আমি জাস্ট একদম সিম্পল একটা ব্যবহার করলাম, সো ইউজ করলাম। তাই যে তারা হচ্ছে অবহেলাকারী, মনোযোগ দেয় না, তাই ফলে তারা হচ্ছে পরীক্ষার দিন আগের দিন রাতে তাদের মাঝে কি থাকে, তাড়াহুড়া থাকে, সাসপেন্স থাকে, কিংবা হচ্ছে টেনশন থাকে। সো এইটা ছিল আমাদের কানেক্টর। এবং পরিশেষে যেটা আরেকটাই আছে, যেটা হচ্ছে তোমার গরিবের মার্ক পাওয়ার একটাই টপিক। সেই টপিকটা কোনটা? পাংচুয়েশন, যেটা তুমি 6 থেকে মানে পেয়ে আসতেছো। এরপরও আমি জানি না কয়জনে যে তোমার পাংচুয়েশনে 5-এ 5 পাও, তবে এটা তুলনামূলকভাবে সহজ। ভাই এটা কেমনে করবো? এখানে কিন্তু করে ফেলি, আমি আর এটা লিখতে চাইলাম না। দেখো, থমাস আলভা এডিসন, a great scientist, was born in 1871 in Ohio, America. As a little boy he was very inquisitive. একদম সহজ ভাইয়া। থমাস আলভা এডিসন একজন ব্যক্তির নাম না? তাহলে বলো প্রপার নাউন আমার কি দিতে হয়? প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার দিতে হয়। তাহলে টিটা দিতে হবে কি, বড় হাতের ক্যাপিটাল লেটার। আলভা এটাও তো ওই ব্যক্তিরই নাম, তাহলে এই এটাও কিন্তু হবে ক্যাপিটাল লেটার দিতে হবে। থমাস আলভা এডিসন সবটাই কিন্তু ওনার নাম, তাহলে সবটাই কিন্তু হবে, প্রত্যেকটা মধ্যে কিন্তু হবে এ দিতে হবে, মানে এখানে ই দিতে হবে। এটা হচ্ছে কি ক্যাপিটাল লেটারে। থমাস আলভা এডিসন, এ গ্রেট সায়েন্টিস্ট, ওয়াজ বর্ন ইন 1871 ইন ওহিও, আমেরিকা। থমাস আলভা এডিসন ছিলেন একজন বিখ্যাত বৈজ্ঞানিক, বিরাট বৈজ্ঞানিক, এবং তিনি হচ্ছে 1847 সালে জন্মগ্রহণ করেন। কোথায়? আমেরিকা, ওহিও রাজ্যে। তো এবার দেখো, কোনো ব্যক্তির যদি কখনো পরিচয় দিই, মনে রাখবা, কখনো কোনো ব্যক্তির বা বস্তুর পরিচয় দিলে ওটাকে আমরা বলি অ্যাপোজিটিভ। কি বলি? অ্যাপোজিটিভ। আর এই অ্যাপোজিটিভটা দুইটা কমার ভিতরে রাখতে হয়। ভাইয়া কিসের ভিতরে রাখতে হয়? কমার ভিতরে রাখতে হয়। মনে করো আমি তোমাকে বললাম মেসি। কি ভাইয়া? মেসি। অনেকে তো মেসির ভক্ত, তাই না? মেসি বললাম, মেসি এ ফেমাস ফুটবলার। এ ফেমাস ফুটবলার, মেসি is my favorite player। হ্যাঁ, মেসি হচ্ছে আমার একটা কি প্রিয় খেলোয়াড়। ওকে, আচ্ছা তাহলে বলো তো মেসি হচ্ছে আমার প্রিয় খেলোয়াড়। এই মেসি সম্পর্কে একটা তথ্য দিতেছে, মেসির পরিচয় দিতেছে। মেসির পরিচয় কি? একটা বিখ্যাত ফুটবলার। কখনো যদি কোনো ব্যক্তির পরিচয় দেওয়া হয়, তখন ওই ব্যক্তির পরে তুমি কি দিবা? একটা কমা দিবা। আর যখন পরিচয়টা শেষ হবে তার আগে কি দিবা? একটা কমা দিবা, তার শেষে একটা কমা দিবা। ওকে, বোঝা গেল? মেসির পরিচয়টা কি? মেসির পরিচয় হচ্ছে একটা ফেমাস ফুটবলার, মানে হচ্ছে কি একটা বিখ্যাত ফুটবলার। তো এক্ষেত্রে কি করবো? এই নামের পরে একটা কমা দিব, আবার যখন তার পরিচয়টা শেষ হয়ে যাবে তারপরে একটা কমা দিব। ঠিক সেম ঘটনাটা এখানে হয়েছে। থমাস আলভা এডিসন, সে হচ্ছে একটা বিখ্যাত কি ছিল? বৈজ্ঞানিক ছিল। তো থমাস আলভা এডিসনের একটা পরিচয় কি? সে হচ্ছে একটা বিখ্যাত বৈজ্ঞানিক ছিল। তাহলে এখানে কি করতে হবে? থমাস আলভা এডিসনের পরে একটা কমা দিতে হবে, আর এই গ্রেট সায়েন্টিস্ট এটার পরে একটা কি দিতে হবে? কমা দিতে হবে। ব্যাস। was born in 1847 in ওহিও, আমেরিকা। তাহলে আমেরিকার ওহিও অঙ্গরাজ্যে তিনি কি করেন? জন্মগ্রহণ করেন। তাহলে এই ওহিওর পরে কি দিতে হবে? কমা দিতে হবে। আর ওহিওর ওটা কি হবে? বড় হাতের হবে। আর আমেরিকার প্রথম লেটারটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। ওকে, এখানে কিন্তু শেষ। সে আমেরিকার ওহিও রাজ্যে 1847 সালে জন্মগ্রহণ করেন। এরপরে এজ এ লিটল বয়, একটা ছোট বালক হিসেবে হি ওয়াজ ভেরি ইনকুইজিটিভ। ইনকুইজিটিভ মানে তোমার অনুসন্ধানী, মানে সবকিছু জানতে চাইতো এরকম আর কি। তাহলে এজ এ লিটল বয়, তাহলে এখানে তো আবার নতুন করে সেন্টেন্সটা শুরু হবে। তাহলে প্রথম লেটারটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। এজ এ লিটল বয়, এখানে একটা কি দিবা? কমা দিবা, কারণ এটা একটা ফ্রেজ। এজ এ লিটল বয়, একটা মানে ছোট বালক হিসেবে হি ওয়াজ ভেরি ইনকুইজিটিভ, সে হচ্ছে খুবই অনুসন্ধানী ছিল। সবার শেষে কি হবে? একটা ফুল স্টপ হয়ে যাবে, শেষ।
তাহলে ভাই দেখো আমি আবার এটা লিখছি না, যেহেতু আবার বলতেছি, থমাস আলভা এডিসন প্রত্যেকটা লেটারের প্রথম অক্ষরটা কি হবে, ক্যাপিটাল হবে, টি বড় হাতের হবে, এ বড় হাতের হবে, ইটা বড় হাতের হবে। তো থমাস আলভা এডিসন তার একটা পরিচয় কি, সে হচ্ছে একটা বিখ্যাত কি বৈজ্ঞানিক। এই জন্য পরিচয় দেওয়ার সময় আমার কি করতে হবে, ব্যক্তির নামের পরে একটা কমা দিবা এবং পরিচয়ের শেষে একটা কমা দিবা। বেশ, ওয়াজ বর্ন ইন 1847 ইন ওহিও, আমেরিকা, আমেরিকার ওহিও অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। তো ওহিওর পরে এটা কি দিব, কমা দিব। আর আমেরিকার এটা কি হবে, ক্যাপিটাল লেটার হবে। ওর কি হবে, ওটা হচ্ছে কি হবে, ওহিওর ওটাও ক্যাপিটাল লেটার হবে। এরপরে যেহেতু এখানে সেন্টেন্সটা শেষ, ফুল স্টপ দিতে হবে। এজ এ লিটল বয়, এজটা যেহেতু সেন্টেন্সটা নতুন করে শুরু হয়েছে, এটা হবে ক্যাপিটাল লেটার। এজ এ লিটল বয়, বয়ের শেষে কি দেবো, একটা কমা দিব। এবং হি ওয়াজ ভেরি ইনকুইজিটিভ, ওর শেষে কি দিতে হবে, একটা ফুল স্টপ তোমাকে দিতে হবে। সো এই ছিল আমাদের আজকের বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের যে টেস্টে আসা ইংলিশ সেকেন্ড পেপারের একটা প্রশ্ন, সলভিং ক্লাস, টেস্ট পেপার সলভিং ক্লাস। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি, তবে হচ্ছে ধরো আমার সারাদিন হচ্ছে আজকে ক্লাস ছিল তো ভার্সিটিতে, খুবই টায়ার্ড ছিলাম, এই জন্য ধরো ক্লাসের মধ্যে হয়তো বা ওইভাবে মজা করে পড়াইতে পারি নাই। আমার নিজেরই ঘুমে ধরতেছে, বুঝছো, পরীক্ষার আগের দিন রাতে তোমার যেরকম ঘুমে ধরে, তো আমারও ঠিক ওইভাবে ঘুমে ধরতেছে। কিন্তু এই টায়ার্ডনেসের বিপরীতেও আমি চেষ্টা করছি মানে একটু এনার্জেটিক ওয়েতে তোমাকে বোঝানোর জন্য। আমি জানি না তোমাকে কতটুকু বোঝাতে পারছি, তবে মানে ভাইয়ের জন্য দোয়া করিও, ভাই মানে একটু হলেও তো তোমাকে সাপোর্ট দিতে পারছে, তাই না? সো এইরকম পরবর্তীতে আর কোন স্কুলের তুমি টেস্ট পেপার সলভিং ক্লাস চাও, একটু ভাইয়াকে কমেন্ট বক্সে জানাও। আর এই ক্লাসগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমার জন্য, কারণ প্রত্যেকটা টেস্ট পেপারে প্রত্যেকটা টপিক তুমি যদি ভেঙে ভেঙে শিখতে পারো, তখন তুমি দেখবো ফাইনাল এক্সামে তুমি আটকাবা না ইনশাল্লাহ সেকেন্ড পেপারের। তো আজকে ক্লাসটা সর্বোপরি তোমার কাছে কেমন লাগছে এটা তুমি একটু কমেন্ট বক্সে জানাবা। আর তোমার যত বন্ধু বান্ধবী আছে এসএসসি 26 কিংবা তোমার ছোট ভাই ব্রাদার যারা আছে 27 যারা আছে, সবাইকে আজকের এই ক্লাসটা রেফার করিয়ে দিও। সবাইকে বলিও ভাইয়া হচ্ছে টেস্ট পেপার সলভিং ক্লাস করাইতেছে, ক্লাসগুলো হচ্ছে মানে প্রিমিয়াম লেভেলের, তোরা করতে পারিস। আর তোমরা আমার এই চ্যানেলকে সবার মধ্যে ছড়িয়ে দেও ভাই, ইংলিশ হচ্ছে আনোয়ার শিকদার। আমি মন থেকে তোমাদের ভালো চাই, তোমরা হচ্ছে আমার ভালো চাও, দুইজনের ভালো চাই, এটা হচ্ছে আমরা কামনা করি। আর তোমরা যদি সত্যি ধরো ইংলিশ এ প্লাস পেতে চাও, ইংলিশে দুর্বলতা কাটাতে চাও, তাহলে তোমার মানে আমাদের এই মিশন ইংলিশ এ প্লাস কোর্সে ভর্তি হয়ে যাও। আমি এই কোর্সের মধ্যে আমার জীবনের প্রথম কোর্স, তো যদিও এর আগে একটা কোর্স, ছোট্ট একটা কোর্স লঞ্চ করছিলাম। সো আমি এই যে এসএসসি 26-27 ব্যাচের জন্য একটা মানে বেস্ট সাপোর্ট দিতেছি। আমার পেইড ব্যাচে যে কোনো একটা স্টুডেন্টের জিজ্ঞাসা যে ভাইয়া কি আসো আদৌ কি মানে দায়িত্ব নিয়ে পড়াইতেছে কিনা, তুমি জাস্ট যে কোনো স্টুডেন্টের কাছে জিজ্ঞাসা, একদম তোমাকে মানে শূন্য থেকে পড়াইতেছে এখানে। ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন তুমি আমাদের এই পেইড ব্যাচে নিতে পারবে মিশন ইংলিশ এ প্লাস কোর্সে। আর টাকা তো হামরি না, মাত্র 500 টাকা। 500 টাকাতে বেস্ট একটা প্রিপারেশন নিবে। আর আমি প্রায় টাইমে হচ্ছে এদেরকে গাইডলাইন দিই কিভাবে পড়বে কি না করবে, কারো কোনো প্রবলেম হইলে ওটা সলভ করে দেওয়ার চেষ্টা করি। সো এই সব কিছু তুমি আমাদের মিশন ইংলিশ এ প্লাস কোর্সে পেয়ে যাবা। আর পরবর্তীতে টেস্ট পেপারের কোন স্কুলের টেস্ট পেপার সলভ করে দিব প্রশ্নটা তোমরা একটু কমেন্ট বক্সে জানাও। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে ক্লাসটা কেমন হয়েছে এটার একটা পজিটিভ কিংবা নেগেটিভ যা তোমার কাছে যেমন লাগছে তুমি একটু কমেন্টে জানাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে তোমাদের সানোয়ার ভাইয়া, অনেকেই বলো ওয়াটার ভাইয়া। আল্লাহ হাফেজ।